হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা? সবাই কেমন আছো? তোমাদের পড়াশোনা কেমন চলতেছে বলো? এসএসসি 25, সরি এসএসসি 26, তোমাদের ফাইনাল রিভিশন ব্যাচের হায়ার ম্যাথের প্রথম ক্লাসে স্বাগতম। দেখতেই পাচ্ছ আজকে আমরা তোমাদের সিলেবাসের প্রথম অধ্যায়, তবে বইয়ের সেকেন্ড অধ্যায় বীজগাণিতিক রাশি শুরু করব। তো সবাই কেমন আছো? পড়াশোনা কেমন চলতেছে বলো? আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? ওকে তৌহিদ, ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? প্রথম প্রথম অধ্যায়গুলো একদম সহজ সহজ, তো আমি সহজ সহজ অধ্যায়গুলো নিচ্ছি। ক্লাসের মধ্যে সবাই এসে আড্ডা দিয়ে দিচ্ছ, তাই না? এগুলো সবাই পড়ে ফেলছো, এই জন্য আড্ডা দিচ্ছ না। সামনে কিন্তু কঠিন অধ্যায় আসবে। তো আমাকে একটু বলো তো, তোমাদের সিলেবাসে হায়ার ম্যাথের প্রথম অধ্যায়, এই অধ্যায়টা পড়ো না এমন কেউ আসো? সবাই পড়ছো না? সত্যি করে বলো, সবাই পড়ছো তো? আজকে ক্লাসে খালি রিভিশন দিবা। যারা আগে ভালো মতো পড়ছো তোমাদের নোট করার দরকার নাই, খালি রিভিশন দাও। আর যারা আগে ভালো মতো পড়ো নাই, তোমরা নোট করে পড়ো। ঠিক আছে? এমসিকিউ গুলা অপশন সহ নোট করতে হবে না। এমসিকিউ যেগুলো দেখাবো ওগুলো শুধু প্রশ্ন লিখে রাখলেই হবে। ঠিক আছে? ওকে, আমি ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো, তাই না? ওকে, তো যেহেতু এইটা হায়ার ম্যাথের সিলেবাসের প্রথম অধ্যায়, তো আমি ধরে নিচ্ছি তোমরা একবার হইলেও পড়ে ফেলছো এই অধ্যায়টা। আগে পড়ো নাই? হ্যাঁ, এই যে পাওয়া যাচ্ছে মানুষ, অসুবিধা নাই। শোনো, আমি যেভাবে পড়াবো একদম জিরো থেকেই পড়াবো। তুমি যদি আগে কখনো না পড়ে থাকো এই অধ্যায়টা, তাও তুমি বুঝতে পারবা, সমস্যা হবে না। তবে আগে থেকে পড়া থাকলে একটু বুঝতে সুবিধা হবে এই আর কি। তো এই অধ্যায়টা আমাদের কমপ্লিট করতে 4 ঘন্টার ক্লাস লাগবে। তো আজকে ক্লাসটা ছোট ক্লাস হবে। আজকে নিব 1.5 ঘন্টা ক্লাস। তোমরা দেখছো নিশ্চয়ই রুটিনে যে এই অধ্যায়টাও কিন্তু 2টা পার্টে নিব। প্রথম অধ্যায়গুলো আমি 2টা পার্টে ধীরে ধীরে নিচ্ছি, যাতে প্রথম দিকেই প্রেশার অনেক বেশি না পড়ে। জেনারেল ম্যাথে সেট ও ফাংশন ওই অধ্যায়টাও 2 ক্লাসে নিছি, যাতে আস্তে আস্তে রিল্যাক্স মুডে কভার করা যায়। তো হায়ার ম্যাথেও প্রথম অধ্যায়টা আমি 2 ক্লাসে নিব, কারণ এক ক্লাসে 4 ঘন্টা পড়াইলে প্রথম দিকে অনেকেই হাঁপায়া যাবে, লাস্টের দিকে মনোযোগ ধরে রাখতে পারবে না, আমি জানি। তো এই জন্য 2টা ক্লাসে নিব, 4 ঘন্টার ক্লাস হবে টোটাল। আজকে ক্লাসটা হবে মাত্র 1.5 ঘন্টা, আগামী ক্লাসটা হবে 2.5 ঘন্টা। তো আজকে ক্লাসে একদম এলিমেন্টারি জিনিসপত্র পড়বো, যেগুলো মেইনলি একদম দেখেই উত্তর বলে ফেলা যায়। তো সবাই মনোযোগ ধরে রাখতে পারবা 1.5 ঘন্টা? বলো, আজকে ক্লাসে যা কিছু পড়াবো এখান থেকে সৃজনশীলের ক নাম্বারের প্রশ্ন অথবা এমসিকিউ আসবে। আর আগামী ক্লাসে যা কিছু পড়াবো ওখান থেকে আসবে সৃজনশীলের খ আর গ। আর এমসিকিউ তো আসবে, এমসিকিউ তো ভাইয়া যে কোনো টপিক থেকে আসতে পারে। তো আমি তোমাদের থেকে 1.5 ঘন্টা মনোযোগ চেয়ে নিচ্ছি, জাস্ট 1.5 ঘন্টা। আজকে ক্লাসে সামান্য পড়াবো, 1.5 ঘন্টা একদম মনোযোগ সহকারে বসে থাকো, খালি দেখো কি করতেছি। ঠিক আছে? ওকে ফাইন। তো অধ্যায়ের নাম হচ্ছে বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশির মধ্যে কি কি থাকে? 2টা জিনিস থাকে, একটা হচ্ছে চলক আর একটা হচ্ছে ধ্রুবক। আরেকটা জিনিস থাকে, সেটাকে বলে অপারেটর। ওই যে যোগ বিয়োগ গুণ ভাগ, এই যে চিহ্নগুলা, একটা বীজগাণিতিক রাশি লিখতে গেলে তো যোগ বিয়োগ গুণ ভাগ এই চিহ্নগুলো আমরা ইউজ করি, এগুলোকে বলে অপারেটর। আর মেইন জিনিস 2টা, চলক ধ্রুবক। চলকগুলোকে আমরা নর্মালি এক্স ওয়াই জেড এগুলা দিয়ে প্রকাশ করি, স্মল লেটার এবং লাস্টের দিকের অ্যালফাবেট গুলা। আর ধ্রুবক গুলাকে আমরা নর্মালি ছোট হাতের এ বি সি দিয়ে প্রকাশ করি। এটা নর্মালি আমি বলতেছি, এটা ফিক্স কিছু এরকম না। তুমি কিন্তু চাইলে অন্য কিছু ধরতে পারো। নর্মালি এটা হচ্ছে, নর্মালি চলক গুলোকে আমরা ধরি এক্স ওয়াই জেড, ধ্রুবক গুলোকে ধরি এ বি সি। এটা হচ্ছে নর্মাল সেন্সে। যেমন তোমাকে যদি আমি বলি যে একটা বীজগাণিতিক রাশি, ধরো এ এক্স কিউব প্লাস বি এক্স স্কয়ার প্লাস সি এক্স প্লাস ডি। বলো নর্মাল সেন্সে এখানে চলক কয়টা আছে বলো? এখানে চলক কয়টা? একটা, এক্স। চলক কিন্তু একে অপর ভাই বোন আছে, চলক এখানে একটা এখানে একটা এখানে একটা না, 3টা মিলে তো একটাই চলক, একটা চলক এক্স। আর ধ্রুবক কয়টা আছে বলো নর্মাল সেন্সে? ধ্রুবক কয়টা আছে বলো? ধ্রুবক আছে এ বি সি ডি, 4টা। 4টা আছে ধ্রুবক, এ বি সি ডি। তো এই জিনিসটাকে খেয়াল করে দেখো। এখন এটার মধ্যে একটা কনফিউশন হইতে পারে না? কেউ যদি বলে না ভাই আমি একেও চলক ধরছি, বলো হইতে পারে কিনা? ভাই আমরা নর্মাল সেন্সে এক্স ওয়াই জেড দিয়ে চলক রিপ্রেজেন্ট করি, এ বি সি দিয়ে ধ্রুবক। তো তোমাদের মধ্যে অনেকে আছে না যে অ্যাবনর্মাল সেন্স, যে তুমি উত্তর দিকে যাইতে বললে সে দক্ষিণ দিকে যায়, তুমি পূর্ব দিকে যাইতে বললে সে পশ্চিম দিকে যায়। বিশেষ করে বাসার ছোট ভাই বোন, তুমি যদি বলো এইদিকে যা, ও উল্টা দিকে যাবে। তো এখন কেউ যদি বলে না আমি ছোট হাতের একে চলক ধরছি, তুই কি করবি কর, বা আমি ছোট হাতের দিকে চলক ধরছি, তো এটা ঝামেলা। তো এই জন্য জিনিসটাকে রিপ্রেজেন্ট করা হয় এইভাবে, যে এখানে চলক হচ্ছে এক্স। তুমি ধরো এই বহুপদীকে ধরলা পি, বহুপদী, এটাকে বহুপদী বলতে আমরা ধরো পি, পি অফ এক্স। জিনিসটাকে এইভাবে, এটা পি না ধরে অন্য কিছু ধরা যাবে। ধরো এইভাবে লিখে দিলাম পি ব্র্যাকেট এক্স। এটার মানে হচ্ছে এখানে চলক এক্স, এটাকে তুমি কি করে দিলা? উল্লেখ করে দিলা। এবার কিন্তু আর অন্য কিছু ধরার সুযোগ নেই। আচ্ছা একটু ওয়েট, সাউন্ডে মনে হয় প্রবলেম করতেছে, আমরা একটু ফিক্স করতেছি। ঠিক আছে, একটু রিকানেক্ট দাও। যাদের সাউন্ডে প্রবলেম হচ্ছে আশা করি ঠিক হয়ে যাবে, একটু ওয়েট করো। আমরা সাউন্ডের প্রবলেমটা ঠিক করে আবার আসতেছি।
আচ্ছা, আশা করি সাউন্ডটা ঠিক হয়ে যাবে যারা ওয়েবসাইটে ক্লাস করতেছো। ওকে, এখন কি ঠিক আছে সাউন্ড? আশা করি এখন সাউন্ড ঠিক আছে। ঠিক আছে, তারপরেও যদি কারো অসুবিধা হয় ভাইয়া সাউন্ড, তাহলে একটু কষ্ট করে ফেসবুক থেকে ক্লাসটা করে নিও। আমাদের ক্লাসটা একই সাথে ওয়েবসাইটে এবং ফেসবুকে দুই জায়গাতে লাইভ হচ্ছে। তো কারো ওয়েবসাইটে প্রবলেম হলে একটু কষ্ট করে ফেসবুক থেকে দেখে নিও। তো দেখো ভাইয়া, এই যে প্রবলেমটা যে বলছিলাম, কেউ এক্স ওয়াই জেড কে চলক না ধরে যদি এবিসি কে চলক ধরতে চায়, তাহলে তো তুমি না করতে পারবে না, তারও তো ব্যক্তি স্বাধীনতা আছে। তো তুমি জিনিসটাকে ফিক্স করে দিলা যে জিনিসটাকে ধরো এটা একটা বহুপদী রাশি, বা তুমি ধরো বীজগাণিতিক রাশি, এই যে একটা বীজগাণিতিক রাশি, তুমি এটা সামনে যদি এভাবে লিখে দাও যে পি অফ এক্স, এটার মানে হচ্ছে এখানে তুমি পিও ধরতে পারো, কিউ ধরতে পারো, এফও ধরতে পারো, এটা ধরলেই হলো। যেটা খুশি মানে ক্যাপিটাল লেটার দিয়ে তুমি ধরো যে রাশিটাকে মিন করে দিলা। যখন তুমি লিখছো এটা পি অফ এক্স, এর মানে হচ্ছে এখানে চলক শুধুমাত্র এক্স, তার মানে এখানে এক্স ছাড়া বাকি সবাই ধ্রুবক। এইবার কি আরো কনফিউশন আছে বলো? তুমি যখন লিখে দিচ্ছ পি অফ এক্স, এটা মানে হচ্ছে চলক হচ্ছে এক্স, চলক হচ্ছে এক্স, আর বাকি এক্স ছাড়া যা কিছু আছে, এক্স ছাড়া যা কিছু আছে সবাই হচ্ছে ধ্রুবক। আর এই যে প্লাস প্লাস মাইনাস গুণ ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ, এই চিহ্নগুলোকে বলে অপারেটর। ঠিক আছে, ওকে ফাইন। এবার আমাকে বলো তো, যদি আমি এরকম করে একটা বীজগাণিতিক রাশি বা ধরো বহুপদী লিখতেছি, এরকম লিখলাম যে পি অফ এক্স মানে এটা এক্স এর বহুপদী, এরকম ধরো যে 8y³ প্লাস 9y² প্লাস 7, বলো তো এইখানে চলক কয়টা? এখানে চলক কয়টা? বলো বলো বলো, এগুলো খুব ইজি জিনিস, এমসিকিউতে আসে। দেখো আমি এখানে বলে দিছি চলক হচ্ছে এক্স, এখানে এক্স আছে কোথাও? এখানে কিন্তু কোনো চলক নাই। এই যে দেখো আমি আবার বলতেছি, আমি কিন্তু শুরুতে বলে নিছিলাম যে সাধারণত সাধারণত এক্স ওয়াই জেড কে চলক ধরা হয়, মানে চলককে এক্স ওয়াই জেড দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, আর ধ্রুবককে এবিসি দিয়ে, হচ্ছে সাধারণত। বাট মেইন জিনিস হচ্ছে এইভাবে যখন প্রকাশ করবে তখন এখানে এক্স হচ্ছে চলক, বাকি সবাই ধ্রুবক। যখন তুমি এভাবে লিখতেছো পি অফ এক্স, এটা মানে হচ্ছে এক্স হচ্ছে এই রাশিতে চলক, বাকি সবাই ধ্রুবক। তো এখানে কোনো এক্স নাই, এখানে কোনো এক্স নাই, মানে এরা সবাই ধ্রুবক। কে কে বুঝছো? এখানে সবাই ধ্রুবক। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় এই রাশিতে 8y³ কি, বলবা ধ্রুবক। 9y² কি, ধ্রুবক। 7 কি, ধ্রুবক। ভুল হবে? ওকে ফাইন, এখানে ভুল হবে না। এইবার একটা জিনিস বলো, ধরো এইরকম একটা বহুপদী রাশি দিলাম px, y। এইবার বলো তো এখানে চলক কয়টা? এতটুক দেখে বলো, আগে এতটুক দেখে বলো তো। আগেরটা তো চলক ছিল একটা, ধরো এই যে এখানে একটা চলক, পি এর মধ্যে তুমি যা বলবা সেটা হচ্ছে চলক, এখানে একটাই চলক ছিল। হ্যাঁ, এখানেও চলক একটা আমি উল্লেখ করে দিয়েছিলাম, বাট আসলে এই রাশির মধ্যে কোনো চলকই ছিল না। তো এখানে px, y, ধরো এবার একটা রাশি দেখলাম যে 9xy² প্লাস 7x² প্লাস ধরো যে 3y⁵। তো দেখো এখানে এক্সও আছে, ওয়াইও আছে, এবং সামনে যে আমি জিনিসটাকে প্রকাশ করে দিয়েছি রাশিটাকে, এক্সও আছে, এই যে চলক, এই ব্র্যাকেটের মধ্যে তুমি যা লিখবা সেগুলো হচ্ছে চলক মিন করতেছে, তুমি উল্লেখ করে দিছো এটা হচ্ছে চলক। এখানে চলক হচ্ছে দুইটা, এক্স এবং ওয়াই। চলক কয়টা? এক্স এবং ওয়াই। বলো তো এখানে কি কোনো ধ্রুবপদ আছে? কোনো ধ্রুবপদ আছে? আলাদা কোনো ধ্রুবপদ কিন্তু নাই। এটার মধ্যেও চলক আছে, এটার মধ্যেও চলক আছে, এটার মধ্যেও চলক আছে। হ্যাঁ, তবে ধ্রুবক আছে, আমি বলছি ধ্রুবপদ। এই প্রত্যেকটাই বলে একটা করে পদ, এখানে প্রত্যেকটাই চলক সংবলিত পদ, আলাদা কোনো ধ্রুবক পদ নাই। তবে তোমাকে যে আলাদা করে জিজ্ঞেস করি এখানে ধ্রুবক কারা? ধ্রুবক, ধ্রুবপদ না, ধ্রুবক। এই যে 9 এটা ধ্রুবক, 7 ধ্রুবক, 3 এরা ধ্রুবক কনস্ট্যান্ট, কিন্তু এখানে কোনো ধ্রুবপদ নাই। দেখতেছি একটু পরে, একটু পরে দেখতেছি এখানে সবগুলা পদেই চলক আছে। ধরো এরকম যদি থাকে, ধরো যে এখানে +8, এই যে একটা পদ, যেই পদে চলক নাই, যেই পদে চলক নাই সেটাকে বলে ধ্রুবপদ। যেই পদে চলক নাই সেই পদকে বলে ধ্রুবপদ। এটা একটু পরে আমরা দেখব, এতটুকু আমরা ক্লিয়ার হইলাম। তো মোটামুটি বীজগাণিতিক রাশি আমরা কি জিনিস একটু আগে পড়ে ফেলছি, যে বীজগাণিতিক রাশি হচ্ছে যে এরকম একটা রাশি যার মধ্যে তিনটা জিনিস থাকে, চলক থাকে, ধ্রুবক থাকে, আর এই যে প্লাস মাইনাস কিংবা গুণ ভাগ, এই চিহ্নগুলোকে বলে অপারেটর। অপারেটর তো থাকেই, অপারেটর থাকতেও পারে বা একটা রাশিও তো হতে পারে, অসুবিধা নেই। তো বীজগাণিতিক রাশি কি জিনিস আমরা বললাম। এখন হচ্ছে কখন একটা বীজগাণিতিক রাশিকে আমরা বহুপদী বলতে পারবো, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ আসবে। দেখো একটা বীজগাণিতিক রাশি বহুপদী হওয়ার শর্ত কি, লিখো। বহুপদী হওয়ার শর্ত হচ্ছে চলকের পাওয়ার, এখান থেকে একটা এমসিকিউ এই এসএসসি পরীক্ষাতেও আসবে, ইন্টারমিডিয়েটেও আসবে, এটা ইন্টারমিডিয়েটেও আছে, বহুপদী অধ্যায় আছে। চলকের পাওয়ার অবশ্যই, চলকের পাওয়ার অবশ্যই অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। লিখো, এইটা লিখে রাখো এবং মনের মধ্যে গেঁথে রাখো, অবশ্যই অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে, অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। অঋণাত্মক পূর্ণ সংখ্যা কারা বলো তো? চলকের পাওয়ার। একটা বীজগাণিতিক রাশিকে আমরা তখনই কি বলতে পারবো বহুপদী, যখন চলকের পাওয়ার অবশ্যই অঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে। তো অঋণাত্মক পূর্ণ সংখ্যা কারা?
অঋণাত্মক পূর্ণ সংখ্যা কারা? এই যে 0 থেকে শুরু, 0 1 2 3 4 ডট ডট ডট, মানে শূন্য সহ সকল স্বাভাবিক সংখ্যা, শূন্য সহ অঋণাত্মক। অঋণাত্মক মানে নেগেটিভ হইতে পারবে না, তো শূন্য তো নেগেটিভ না। অঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, তবে নেগেটিভ হইতে পারবে না। বুঝছো? কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে যে বহুপদী রাশিতে চলকের পাওয়ার কি শূন্য হইতে পারবে, উত্তর হচ্ছে পারবে। বুঝতে পারছো? শুধু স্বাভাবিক সংখ্যা না, কিন্তু শূন্য সহ, এই জিনিসটা মাথায় রাখবা। ওকে ফাইন, আশা করি বুঝতে পারো। আরেকটা জিনিস আছে, এটা ইন্টারমিডিয়েটে লাগে, 9 10-এ লাগে না, সেটা হচ্ছে পদ সংখ্যা সসীম হতে হবে। এটা তোমাদের এসএসসিতে আসে না, ইন্টারমিডিয়েট পরীক্ষা আসে। পদ সংখ্যা কি হইতে হবে? সসীম। সসীম মানে গুণে শেষ করা যাবে, সসীম হতে হবে, অসীম সংখ্যক হওয়া যাবে না। ধরো বহুপদী হওয়ার জন্য অবশ্যই পদের সংখ্যা সসীম, সসীম মানে গুণে শেষ করা যায় এরকম, অসীম সংখ্যক পদ হওয়া যাবে না। ধরো এমন একটা ধারা যেটা অসীম সংখ্যক পদ চলতেই আছে, ওটাকে বহুপদী বলা যাবে না। বুঝতে পারছো? তো মেইনলি আমাদের এখানে এসএসসি পরীক্ষায় আপাতত এটা জানলেই হবে যে চলকের পাওয়ার অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে, মানে শূন্য কিংবা ধনাত্মক পূর্ণ সংখ্যা। ভগ্নাংশ হইতে পারবে না, নেগেটিভ হইতে পারবে না, এই জিনিসটা লিখে রাখি। ভগ্নাংশ হতে পারবে না, দেখো পূর্ণ সংখ্যা হইতে হবে। চলকের পাওয়ার ভগ্নাংশ হতে পারবে না, এবং চলকের পাওয়ার নেগেটিভ হতে পারবে না। যদি চলকের পাওয়ার ভগ্নাংশ কিংবা নেগেটিভ হয়, তাহলে সেটা বহুপদী রাশি হবে না। ঠিক আছে? এই জিনিসগুলো মনে থাকবে, একটু দেখো। বহুপদী হওয়ার জন্য চলকের পাওয়ার অবশ্যই অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে, এবং ভগ্নাংশ হইতে পারবে না, নেগেটিভ হইতে পারবে না। মানে এই জিনিসটা মনে রাখলেই তো হয়, এটা তো আলাদা করে মনে রাখা লাগে না, আমি তাও আলাদা করে বলে দিলাম যাতে তোমার মনে থাকে। ওকে ফাইন, এইবার আসো শুরুতেই কয়েকটা খুবই ইম্পর্টেন্ট এবং ইজি উদাহরণ। বলো তো এই প্রথম রাশিটা বহুপদী হবে কিনা বলো। এখানে মোট পদ আছে কয়টা? 3টা। এই যে একটা পদ, এই যে 2টা পদ, এই যে 3টা পদ। দেখো এই পদে x এর পাওয়ার 2 নাম্বার পদে x এর পাওয়ার কিছু নাই মানে 1, আর লাস্টের পদে x এর পাওয়ার নাই মানে কত? x টু দি পাওয়ার 0। এই তোমরা তো এই জিনিসটা জানো, x টু দি পাওয়ার 0 মানে কত? 1। x টু দি পাওয়ার 0 মানে কত? 1। তাহলে 4 এর সাথে কিছু নাই মানে চলক নাই, মানে মনে মনে x টু দি পাওয়ার 0 আছে। তার মানে এখানে পাওয়ার 0, এখানে 1, এখানে 2। তাহলে এখানে কি বলো? এখানে কোনো ভগ্নাংশ আছে? ভগ্নাংশ নাই। নেগেটিভ আছে? পাওয়ার নাই। চলকের পাওয়ার এখানে অঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে, তাহলে অবশ্যই এটা কি হবে? এটা বহুপদী হবে। বলো এটা কি বহুপদী হবে? অবশ্যই হবে। x এর কোনো পাওয়ার নাই মানে মনে মনে 1 আছে, এটাও বহুপদী। 0 কি বহুপদী হবে? অবশ্যই হবে ভাই, 0 অবশ্যই বহুপদী হবে। কেন হবে? দেখো 0 এর সাথে কি আমি মনে মনে x টু দি পাওয়ার 0 গুণ আকারে লিখতে পারি? বলো x টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। বলো 0 ইন্টু x টু দি পাওয়ার 0 লেখা যায় তো যায়। তাহলে এটা সমান, এটা তো 0ই। তাহলে 0 ইন্টু x টু দি পাওয়ার 0 আমরা চিন্তা করতে পারি যে এটা কি বহুপদী। অথবা ধরো 0 ইন্টু x টু দি পাওয়ার 1, অথবা 0 ইন্টু x স্কয়ার। ভাই 0 এর সাথে তুমি যা খুশি গুণ করো সেটা তো 0ই হয়, তো এটাকে আমরা বহুপদী বলতে পারি। এইবার তোমাদের মধ্যে যারা একটু বিটলা মানুষ আছে সে জিজ্ঞেস করবে, ভাই 0 এর সাথে তো আমি x টু দি পাওয়ার হাফ এটাও গুণ করতে পারি, কথা সত্য? বলো তো 0 এর সাথে x টু দি পাওয়ার হাফ এটা গুণ করলেও 0 হয়, তো এখন তো পাওয়ার ভগ্নাংশ। এইবার এটা কেমনে বহুপদী হইলো? অথবা ধরো কেউ বললো, ভাই 0 এর সাথে আমি যদি x টু দি পাওয়ার -1 গুণ করি তাও তো সেটা 0ই হয়, কথা সত্য? তাইলে আপনি এটার ভিত্তিতে 0 কে বহুপদী বলতেছেন, এটার ভিত্তিতে তো বলা উচিত না, তাই না? তবে আমরা এইটাকে ফলো করব, এবং এইটার ভিত্তিতে আমরা এটাকে 0 কে বহুপদী বলে ফেলবো, এইটা ফলো করব না। কেন করব না বলতেছি। দেখো 0 কে বাই ডিফল্ট বহুপদী ধরে নেওয়া হয়, আসলে 0 কে বাই ডিফল্ট বহুপদী ধরে নেওয়া হয়। কেন জানো? 0 যদি বহুপদী না হয় তাহলে দুনিয়ার কোনো রাশি বহুপদী হবে না। কেন হবে না? তুমি চিন্তা করো তো, প্রত্যেকটা রাশির সাথে 0 কি যোগ আকারে চিন্তা করা যায় না? বলো, আমি যদি চিন্তা করি এটার সাথে 0 যোগ আকারে আছে, এটার সাথে যোগ আকারে আছে, এটার সাথে যোগ আকারে আছে, অসুবিধা আছে? অসুবিধা নাই তো। দুনিয়ার সকল রাশির মধ্যে তুমি 0 কে যোগ আকারে কিংবা বিয়োগ আকারে চিন্তা করতে পারো। তো 0 যদি বহুপদী না হয় তাহলে তো দুনিয়ার কোনো রাশি বহুপদী হবে না। কে বুঝছো? একটা রাশি বহুপদী হওয়ার শর্ত হচ্ছে তার মধ্যে যতগুলা পদ থাকবে সবগুলা বহুপদী রাশির শর্তকে মেনে চলতে হবে, মানে চলকের পাওয়ার অবশ্যই অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে। তো প্রত্যেক রাশির সাথে মনে মনে 0 যোগ আকারে কিংবা বিয়োগ আকারে আছে, তো 0 যদি বহুপদী না হয় সে দুনিয়ার কোনো রাশিকেই বহুপদী হইতে দিবে না। বুঝছো ব্যাপারটা? এই হচ্ছে ঘটনা। আচ্ছা গেল। তারপরে খেয়াল করে দেখো 5 এর সাথে মনে মনে চিন্তা করা যায় 5 ইন্টু x টু দি পাওয়ার 0, যেহেতু x টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1,
তাহলে এটাও বহুপদী, কারণ চলকের পাওয়ার 0। এইবার বলো তো এটা বহুপদী হবে কিনা। দেখো এখানে x এর উপরে রুট ওভার আছে, রুট মানে কত, রুট মানে x এর পাওয়ার হাফ, রুট মানে x এর পাওয়ার হাফ। তো চলকের পাওয়ার যদি ভগ্নাংশ হয় সেটাকে বহুপদী বলা যাবে না। দেখো ভাই বাকি পদে কি আছে দেখার দরকারই নাই, একটা পদের মধ্যে যদি চলকের পাওয়ার ভগ্নাংশ কিংবা নেগেটিভ থাকে সেটাই আর বহুপদী হবে না, এটা বহুপদী হবে না। এটা দেখো এই যে 1/x, 1/x মানে কি x টু দি পাওয়ার -1, এখানেও কিন্তু চলকের পাওয়ার নেগেটিভ, তাহলে এটাও কি হবে না, বহুপদী হবে না। ঠিক আছে, ওকে ফাইন। এইবার খেয়াল করে দেখো খুবই চমৎকার কিছু জিনিস, একাধিক চলকের বহুপদী, এটা আমরা দেখে ফেলছি। একাধিক চলকের বহুপদী, ধরো জিনিসটা এরকম, ওয়েট পি অফ এক্স, ডান পাশে কিছু নাই, ধরো আপাতত কিছু দেওয়া নাই মনে করো যে, তাহলে এতটুকু দেখে তুমি কি বলবা এখানে চলক কয়টা। ধরো ডান পাশে আমি আপাতত কিছু লিখলাম না, ধরে নাও যে এখানে যেহেতু এক্স বলছে এখানে ধরো যে এক্স আছে, তাহলে চলক কয়টা, একটা। যদি তুমি এরকম দেখো কিছু একটা পি এক্স কমা ওয়াই, বলো তো এখানে চলক কয়টা, দুইটা। পি অফ এক্স কমা ওয়াই কমা জেড, বলো তো এখানে চলক কয়টা, তিনটা। বুঝছো ব্যাপারটা, ডান পাশে এগুলো আপাতত কিছু লিখলাম না, এগুলো পরীক্ষা যখন আসবে তখন দিয়ে দেবে। ধরো এরকম যদি হয় যে হ্যাঁ আমি বাম পাশে পি অফ এক্স বলছি অথচ ডান পাশে এক্স নাই, সেক্ষেত্রে কিন্তু চলক আবার 0 হয়ে যাবে। তবে তুমি নর্মাল সেন্সে ধরে রাখো পি অফ এক্স এই ফরম্যাট মানে হচ্ছে এখানে পিও হইতে পারে, কিউ হইতে পারে, অন্য যে কোনো কিছু দিয়ে তুমি ক্যাপিটাল এফ দিয়েও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তুমি এটাকে একটা ফাংশন আকারেও লিখতে পারো আপাতত, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে এক্স কমা ওয়াই মানে চলক দুইটা, এখানে এক্স কমা ওয়াই কমা জেড মানে চলক তিনটা। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, ওকে ফাইন ফাইন ফাইন। এইবার তোমাদের বইয়ের মধ্যে এগুলো আছে যে নিজে করো, নিচের কোনটি বহুপদী বলো, আমি কয়েকটা দেখাই দিই, বাকিগুলো নিজেরা করবা। খেয়াল করে দেখো চলকের পাওয়ার 3, অবশ্যই অরণ্যাতের পূর্ণ সংখ্যা, এটা বহুপদী। এখানে চলকের পাওয়ার 3, এখানে এই যে এবার খেয়াল করো, ওয়েট ধরো এখানে ফাংশন টাংশন কিছু বলা নাই। এইবার বলো তো এখানে একে তুমি চলক ধরবা নাকি ভেরিয়েবল ধরবা, একটু শোনো। আচ্ছা বলো এখানে কি সামনে চলক ডিক্লেয়ার করা আছে, বলো এখানে সামনে চলক ডিক্লেয়ার করা আছে নাই। একটু খেয়াল করে দেখো, এই জিনিসটা সবাই ভুল করবে যখন এরকম থাকবে যে চলক ডিক্লেয়ার করা আছে, যে এখানে চলক একটা এক্স, এখানে চলক দুইটা এক্স কমা ওয়াই, এখানে চলক তিনটা এক্স কমা ওয়াই কমা জেড। কিন্তু যদি কোনো কিছু ডিক্লেয়ার করা না থাকে তাহলে এখানে সবকিছুকে চলক ধরে নিতে হবে, এখানে একেও চলক ধরতে হবে। ভালো মতো বুঝছো, ভালো মতো বুঝছো। যদি চলক ডিক্লেয়ার করা না থাকে প্রশ্নে এরকম ভাবে থাকে, তাহলে তুমি চিন্তা করো এখানে এই কিন্তু চলক, এ হচ্ছে কি এখানে ধ্রুবক না, ধ্রুবক হচ্ছে 7, এই 3 দেখো এখানে 7 হচ্ছে ধ্রুবক, 3 হচ্ছে ধ্রুবক, আর এ হচ্ছে চলক, এটাও কিন্তু বহুপদী, এটাও কিন্তু বহুপদী। আচ্ছা বলো তো এখানে কি এটা বহুপদী হবে, এক্স এর পাওয়ার নেগেটিভ, এটা বহুপদী হবে না, এটা বহুপদী হবে না। আচ্ছা বলো তো এটা বহুপদী হবে, এখানে কিন্তু এ হচ্ছে চলক, ভালো মতো বুঝছো ভাইয়া। প্রশ্নে যখন কোনো চলক ডিক্লেয়ার করা থাকবে না, বলে দেয় নাই কোনটা চলক, তখন এখানে তুমি এই যে ধরো 1 2 3 এগুলোকে তুমি ধ্রুবক ধরো, যেমন ধরো এই 7 ধ্রুবক, 3 ধ্রুবক, বাকিগুলো কিন্তু সবাই চলক। আচ্ছা এখানে দেখো উপরে পাওয়ার সর্বোচ্চ পাওয়ার 2, নিচে 3, তোমরা কি সূচক লগারিদম পড়ছো, সূচক লগারিদম পড়ছো, পাওয়ার ভাগাকারে থাকলে যে বিয়োগ হয়, পাওয়ার ভাগ আকারে থাকলে কি হয়, বিয়োগ হয়। তাহলে উপরে সর্বোচ্চ পাওয়ার 2, নিচে 3, 2 থেকে 3 যদি বিয়োগ করি পাওয়ার হবে -1। এইবার বলো চলকের পাওয়ার যদি -1 হয় এটা কি বহুপদী হবে, সূচক লগারিদম পড়ছো তো, পাওয়ার ভাগ আকারে থাকলে কিন্তু বিয়োগ হয়, তো এইটা কিন্তু বিয়োগ হয়ে গেলে -1 হয়ে যাবে, তো এটা বহুপদী হবে না। বুঝতে পারছো, এইটা বহুপদী হবে কিনা বলো তো। এখানে চলক হচ্ছে n, দেখো ভাইয়া চলক ডিক্লেয়ার করা না থাকলে প্রশ্নে এ বি সি থাকুক, এক্স ওয়াই জেড থাকুক, এম এন ও পি যাই থাকুক সবই চলক ধরতে হবে। যেখানে 3 হচ্ছে ধ্রুবক, 4 হচ্ছে ধ্রুবক, আর এই যে এগুলো সবই চলক। দেখো রুট ওভার আছে, চলকের উপর রুট ওভার আছে, রুট ওভার মানে পাওয়ার হাফ, 1/2, তাহলে এটাও কি হবে না, এটাও কিন্তু বহুপদী হবে না। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, ওকে ফাইন। আমাকে বলো তো এটা বহুপদী হবে কিনা, এই বলো এটা কি বহুপদী হবে। চলকের পাওয়ার কি আছে দেখো নিচে আছে 6/x, 6/x মানে x নিচে মানে পাওয়ার -1, কিন্তু এটা কিন্তু বহুপদী হবে না। এটা কি বহুপদী হবে বলো তো, এটা কি বহুপদী হবে দেখো তো একটু ভালো মতো, 3/4 ইন্টু এক্স, এখানে x এর পাওয়ার কত, কিছু নাই মানে 1, y এর পাওয়ার কত, কিছু নাই মানে 1, এটা কিন্তু অবশ্যই বহুপদী হবে, কারণ চলকের পাওয়ার এখানেও পূর্ণ সংখ্যা এখানেও পূর্ণ সংখ্যা। হ্যাঁ সামনে 3/4 আছে ভাই, 3/4 তো ধ্রুবক, ধ্রুবক যা খুশি তা হোক, কোনো অসুবিধা আছে, যারা বলতেছে হবে না মাইক দিব ধরে, ধ্রুবক যা খুশি তা হোক, সামনে 3/4 থাকুক 4/3 থাকুক, আমার কোনো যায় আসে, দেখার কিছু নাই। আমার খালি চলকের পাওয়ারটা কি এখানে 1 এখানে 1, তাহলে অবশ্যই এটা অবশ্যই 100% শিওর এটা বহুপদী রাশি হবে। এইবার আমাকে বলো ছটপট, এগুলা প্রশ্ন তুলতে হবে না, আজকে ক্লাসে যা কিছু পড়াবো এগুলা খুবই সহজ জিনিস, যারা আগে একবার পড়ছো এগুলো তোমরা দেখে উত্তর বলে ফেলতে পারবা, যারা আগে পড়ো নাই তোমরা খালি একটু দেখো, খালি শোনো আমার কথা বলো, তাইলেই হবে। হ্যাঁ বলো। আচ্ছা দাও তো দেখি, আচ্ছা ওই ফেসবুকে সাউন্ড ঠিক আছে, হ্যালো, তো ফেসবুকে যদি সাউন্ড ঠিক থাকে তো ওয়েবসাইটেও ঠিক থাকার কথা।
ফেসবুকে যারা আছো 1 মিনিট ওয়েট করো, আমি দেখি ওয়েবসাইটে সাউন্ডটা ঠিক করা যায় কিনা। ওকে, যারা ফেসবুকে ক্লাস করতেছো তোমরা উত্তর বলো তো কি হবে? খুবই সহজ। ফেসবুকে যারা ক্লাস করতেছো 1 মিনিট অপেক্ষা করো, আমরা সাউন্ডের প্রবলেমটা দেখি ঠিক করা যায় কিনা। আচ্ছা, আশা করি এখন সাউন্ডটা ঠিক আছে ভাইয়ারা। আমি আবার বলতেছি, যাদের ওয়েবসাইটে সাউন্ড শুনতে প্রবলেম হচ্ছে তোমরা একটু কষ্ট করে ফেসবুক থেকে দেখে ফেলো। হ্যাঁ, ওকে। নিচের কোনটি বহুপদী নয়? দেখো এখানে চলকের পাওয়ার 2, এখানে কিছু নাই মানে 1। এইখানে দেখো 3/x, দেখেই বলে ফেলা যায় 3/x মানে কি? এখানে 3x টু দি পাওয়ার -1, মানে চলকের পাওয়ার নেগেটিভ। চলকের পাওয়ার নেগেটিভ, তাহলে অবশ্যই এটা বহুপদী হবে না। এরপর এটা বলো তো, দেখে উত্তর বলো। ফেসবুকের কমেন্টগুলো দেখো তো। হ্যাঁ, ওকে। এইটা বলো, নিচের কোনটি বহুপদী ভাইয়া? প্রথমটাই তো বহুপদী। এখানে চলকের পাওয়ার 3, এখানে 1, এখানে কিছু নাই মানে x টু দি পাওয়ার 0। কিছু নাই, দেখো 2 এর সাথে চলক নাই, চলক নাই মানে এটা ধ্রুবক। মনে মনে চিন্তা করতে পারো, ধ্রুবক মানে x এর পাওয়ার 0, তাহলে 0, এখানে 1, এখানে 3, তাহলে অবশ্যই ভাইয়া এটাই আমাদের কাঙ্ক্ষিত বহুপদী রাশি। এটা বহুপদী হবে না কারণ চলকের পাওয়ার নেগেটিভ। এটাও বহুপদী হবে না কারণ উপরে চলকের সর্বোচ্চ পাওয়ার 2, নিচে 3। বিয়োগ করলে কিন্তু 2 থেকে 3 বিয়োগ করলে -1 হয়ে যাবে। আর এখানে তো চলকের পাওয়ার -2 আছে, নেগেটিভ আছে, হবে না। ঠিক আছে, গুড। খুবই সিম্পল, এগুলো খালি দেখতে থাকো, দেখতে থাকো, বুঝে ফেলবে। এটা বলো তো লাস্ট, কোন ফাংশনটি বহুপদী? এখানে x এর পাওয়ার হাফ, যেহেতু রুট ওভার আছে তাহলে পাওয়ার 1/2 হবে না। এখানে দেখো নিচে x স্কয়ার মানে x এর পাওয়ার -2, এটাও হবে না। এখানে x এর পাওয়ার -1, এটাও হবে না। এই যে ভাইয়া, এটা সঠিক উত্তর। দেখো এখানে x এর পাওয়ার এখানে 2, এখানে কিছু নাই মানে 1, এবং এখানে কিছু নাই মানে x টু দি পাওয়ার 0। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এইবার এই যে এরকম কিছু বহুপদী, এগুলো এমসিকিউতে আসতে পারে বা সৃজনশীলের কথায় আসতে পারে। দেখো তোমাকে বলেছে p অফ x, এইবার বলো তো এখানে চলক কে? এখানে চলক হচ্ছে x, বলেই দিছে। তোমাকে বলছে p অফ 2, p অফ -2, p অফ 1/2 এর মান বের করো। ভাই এগুলো পানিবাত মেথ। তোমাকে দেয়া আছে p অফ x, বাইর করতে বলছে p অফ 2। তোমার কাজ হচ্ছে x এর জায়গায় খালি 2 বসানো। x এর জায়গায় খালি কি বসাবা? x এর জায়গায় 2 বসাবা, আর কিচ্ছু করতে হবে না। যত জায়গায় তুমি x দেখতেছো সবগুলাতে x এর জায়গায় 2 বসায় দাও। বসায় দেওয়ার পরে যেটা আসবে সেটাই হবে অ্যানসার। কথা বুঝছো? এরপর আরেকটা আছে p অফ -2। এই বাকিগুলোকে লিখতে হবে p অফ -2, জাস্ট যত জায়গায় x আছে x এর জায়গায় -2 বসাবা। এরপরে আছে p অফ 1/2, যত জায়গায় x আছে x এর জায়গায় 1/2 বসাবা, শেষ। এই পারবা না হাউস ওয়াইফ? বলো বলো বলো, এগুলা বাচ্চাদের কাজ, ছেলে খেলা, তাই না? একদম বাচ্চাদের কাজ, ছেলে খেলা। এগুলা পারবে না এমন কেউ আসো? বলো, এমন কেউ আসো আজকে ক্লাসে যে পারবে না? পারবে না এরকম নাই। হ্যাঁ, এবার এটা বলো, এটা উত্তর দাও কমেন্টে, বলো এটা কমেন্টে উত্তর দাও দেখি। এইটা কমেন্টে অ্যান্সার বলো দেখি কয়জন পারে। কমেন্টে অ্যান্সার বলো দেখি কয়জন পারে। হ্যাঁ, সবাই অ্যান্সার দিও, সবাই কমেন্টে অ্যান্সার দিও, সবাই কমেন্টে অ্যান্সার দাও, আমি একটু চেক করি সবাই পারতেছো কিনা। সবাই পারতে হবে। হ্যাঁ, সবাই বলতেছে সি। তোমাদের কি সি আসছে? দেখো দেওয়াই আছে কিউ অফ ওয়াই, তাহলে এখানে বহুপদী রাশিটাকে কিউ দিয়ে প্রকাশ করা হয়েছে, ক্যাপিটাল কিউ, এবং চলক হচ্ছে ওয়াই। তোমাকে বাইর করতে বলছে কিউ অফ -1। তো তোমার কাজ হচ্ছে যত জায়গায় ওয়াই আছে সবগুলাতে ওয়াই এর জায়গায় -1 বসাই দিবা। সবগুলাতে ওয়াই এর জায়গায় কত বসাই দিবা? -1। বলো বসায় কত আসে? 2 × -1 হোল কিউব প্লাস, এ তো মনে মনে করে ফেলা যায় 3 × -1 হোল স্কয়ার -7 × -1 প্লাস 8। দেখো এটা কত আসে? -1 হবে, এটা -1, তাহলে -2, এটা তো স্কয়ার করলে প্লাস হয়ে যাবে +3, এটা -a +7 প্লাস 8, তা 8 আর 7 15, 15 আর 3 18, 18 থেকে 2 গেলে মাত্র 16। তাহলে উত্তর 1 and only 16, সুইট 16, তাই না? আচ্ছা ঠিক আছে, তোমাদের বয়স কত? 16। গত ক্লাসে জিজ্ঞেস করছিলাম তোমাদের বয়স কত, তাই না? 16 বলছিল না সবাই, নাকি 15? ভাই টি শার্ট দিবেন? হ্যাঁ হ্যাঁ, টি শার্ট তো আচ্ছা, এই সেট ফাংশনের টি শার্ট গুলো তো দেওয়া হয় নাই, দিয়ে দিব। পূজার ছুটিতে বাড়িতে ছিলাম তো এই জন্য দেওয়া হয়নি। হ্যাঁ, ওকে, ঠিক আছে ঠিক আছে, খুবই সিম্পল। বলো এইবার এইটা বলো কি করতে হবে? পি অফ এক্স ওয়াই জেড। দেখো ভাইয়া এই বহুপদী রাশিতে এক্স ওয়াই জেড এই তিনটা হচ্ছে চলক। তোমাকে বাইর করতে বলছে পি অফ 1, -1, 2, তার মানে এক্স এর জায়গায় বসাইতে হবে। দেখো এক্স এর জায়গায় বসাইতে হবে 1, ওয়াই এর জায়গায় বসাইতে হবে -1, জেড এর জায়গায় বসাইতে হবে 2। কথা বুঝছো? বসাও, বসাই বলো তো কত আসে, একবার বসাও। দেখো এক্স ওয়াই জেড, এক্স এর জায়গায় বসাবো 1, ওয়াই এর জায়গায় বসাবো -1, জেড এর জায়গায় বসাবো কত? 2। বসাই দেখো, দেখো 1 কে কিউব করলে 1ই হয়, -1 কে কিউব করলে -1 হবে, জেড কিউব 2 কে কিউব করলে কত হয়? 8।
প্লাস 3 ইন্টু এক্স ওয়াই জেড, 3 ইন্টু 1 মাইনাস 1 2, তাহলে মাইনাস 2, 3 দুগুণে মাইনাস 6, তাহলে কত হয় দেখো, এই যে 3 ইন্টু এক্স ওয়াই জেড গুণ করলে কত, 2 1 2, সামনে মাইনাস, তাহলে মাইনাস 3 দুগুণে 6, তাহলে দেখো 1 আর 8 যোগ করলে কত 9, 9 থেকে 7 গেলে ওয়ান এন্ড অনলি ফুল এন্ড ফাইনাল মাত্র 2 উত্তর। উত্তর কত 2। ঠিক আছে, খুবই সহজ। আচ্ছা এবার বলো তো এই প্রশ্নটাতে যদি এরকম থাকতো, ধরো পি অফ ওয়াই জেড এক্স, তাইলে তুমি এখানে কোনটাকে কত ধরতে বলো, ধরো এরকম আছে এরকম, তাহলে ওয়াই কে ধরতে হইতো 1, জেড কে ধরতে হইতো -1, আর এক্স কে ধরতে হইতো 2। কথা বুঝছো? এরকম কিন্তু এমসিকিউতে ঘুরাই দিতে পারে, এরকম ঘুরাই দিলে কে কে পারবা বলো? যদি এক্স ওয়াই জেড না বলে ধরো বললো ওয়াই এক্স জেড অথবা ওয়াই জেড এক্স অথবা জেড এক্স ওয়াই, এখানে যে সিরিয়ালে থাকবে এখানে এই সিরিয়ালটা মেনটেন করতে হবে। খেয়াল রাখবা প্রশ্ন কিন্তু তোমরা যাতে ভুল করো এই জিনিসটা কিন্তু একটু ঘুরে দিতে পারে। এবার দেখো খুবই সিম্পল কিছু ব্যাপার, মাত্রা বা ঘাত কি জিনিস, বহুপদীর মুখ্য পদ কি জিনিস, মুখ্য সহগ কি জিনিস, ধ্রুব পদ কি জিনিস। ধরো আগে আমরা একটা এক চলকের বহুপদী নিলাম, ধরো এক চলকের বহুপদী পি অফ এক্স সমান ধরো 3x কিউব প্লাস ধরো যে 4x স্কয়ার প্লাস 7x প্লাস ধরো যে 9। আচ্ছা খেয়াল করে দেখো, তোমাকে বলছে মাত্রা বা ঘাত একটা বহুপদী রাশিতে চলকের যে সর্বোচ্চ পাওয়ার সেটাকে বলে মাত্রা বা ঘাত। বলো তো এখানে চলকের সর্বোচ্চ পাওয়ার কত? এখানে x পাওয়ার 3, এখানে 2, এখানে 1, এখানে কিছু নাই মানে 0। দেখো এখানে লিখে রাখি, এখানে কিছু নাই মানে x পাওয়ার 0, আর এখানে পাওয়ার নাই মানে পাওয়ার 1। তাহলে এখানে চলকের সর্বোচ্চ পাওয়ার 0 1 2 3, এই যে 3। চলকের যেটা সর্বোচ্চ পাওয়ার সেটা হচ্ছে ওই বহুপদী রাশির মাত্রা বা ঘাত। এরপরে মুখ্য পদ, দেখো যেই পদে, দেখো এখানে মোট পদ আছে কয়টা? মোট পদ আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা। যেই পদে সর্বোচ্চ পাওয়ার আছে সেই পুরা পদটাকে বলে মুখ্য পদ। দেখো যেই পদের মধ্যে, যেই পদের মধ্যে সর্বোচ্চ পাওয়ারটা আছে সেই পুরা পদটাকে বলে মুখ্য পদ। বুঝছো? এবং মুখ্য পদের যে সহগ এই যে 3, এই সহগটাকে বলে মুখ্য সহগ। এখানে দুইটাই 3 3 হয়ে গেছে, বাট এখানে যদি ধরো 7 থাকে তখন এই যে মুখ্য সহগটা হবে 7। আর ধ্রুবপদ হচ্ছে যেই পদে চলক থাকে না, যেই পদে চলক থাকে না, সামনে আছে প্লাস কত, প্লাস 9, তো প্লাস তো লিখা লাগে না, শুধু 9 লিখলেই হবে। এবার আমি একটু চেঞ্জ করে দিই, তোমরা বলো উত্তর কি হবে? উত্তর কি হবে বলো? ধরো এটা দিলাম 7, তাইলে কি কি চেঞ্জ হবে? মুখ্য পদ হয়ে যাবে 7x কিউব এবং মুখ্য সহগ কত হয়ে যাবে? মুখ্য সহগ হয়ে যাবে 7। ধরো এখানে আমি প্লাসের জায়গায় মাইনাস দিলাম। এইবার বলো তো ধ্রুবক কত হবে, ধ্রুবপদ কত হবে? এইবার ধ্রুবপদ কিন্তু এই দেখো এই x⁻0 তো লিখা লাগে না, x⁻0 তো মনে মনে তোমাকে দেখাইলাম, তখন কিন্তু ধ্রুবক হবে -9। ধ্রুবক হবে কত? -9। আশা করি বুঝতে পেরেছো। এইটা গেল এক চলকের ব্যাপারে, এক চলকের ব্যাপারে কথাবার্তা গেল এটা। এবার চলক যদি 2টা হয় বা 3টা হয়, ধরো চলক যদি 2টা বা 3টা হয়, ধরো পি এক্স কমা ওয়াই, ধরো এরকম আছে 3x কিউব ওয়াই স্কয়ার প্লাস 7x টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 5 প্লাস 8 ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস 9। এইবার বলো তো এখানে প্রথম কথা চলক কয়টা? 2টা, x এবং y। কোন পদে চলকের পাওয়ার সর্বোচ্চ বলো? বহুপদী রাশির যেই পদে চলকের পাওয়ার সর্বোচ্চ সেটাকে বলে মুখ্য পদ, এবং চলকের সর্বোচ্চ পাওয়ারটাকে কি বলে? ঘাত। ঘাত বা মাত্রা। তো এখানে খেয়াল করে দেখো, গুণ আকারে থাকলে পাওয়ার কি হয়? যোগ হয়, এটা তো জানো। গুণ আকারে থাকলে পাওয়ার কি হয়? যোগ হয়। তো দেখো এখানে চলক হচ্ছে x এবং y, তো এদের খেয়াল করে দেখো পাওয়ারের যোগফল কত? 3 আর 2 এ 5, 3 আর 2 এ 5। এখানে সর্বোচ্চ, এখানে পাওয়ার হচ্ছে 5 টোটাল পাওয়ার, এখানে 5 আর 4 এ 9, এখানে কত 6, আর এখানে কোনো পাওয়ার নাই মানে চলক নাই, মানে পাওয়ার হচ্ছে 0, চলকের পাওয়ার 0। তুমি মনে মনে চিন্তা করতে পারো x⁻0। তো দেখো শুরুতে আমি বলছি যে আচ্ছা শুরুতে মাত্রা বা ঘাত, চলকের যে সর্বোচ্চ পাওয়ার এই যে 4 আর 5 যোগ করলে কত 9, তাহলে এটা হচ্ছে মাত্রা বা ঘাত। দেখো এখানে কিন্তু x এবং y দুটাই চলক, তো চলকের সর্বোচ্চ পাওয়ার সেটা হবে ঘাত বা মাত্রা, এবং গুণ আকারে থাকলে পাওয়ার যোগ হয়। এরপরে মুখ্য পদ হচ্ছে যেই পদের মধ্যে সর্বোচ্চ পাওয়ার আছে সেই টোটাল পদটা, এই যে টোটাল চিহ্ন সহ, মাঝখানে প্লাস আছে, প্লাস তো লিখতে হয় না, বাট মাইনাস থাকলে কিন্তু মাইনাস সহ নিতে হবে। তো মুখ্য পদ হচ্ছে পুরাটা 7x টু দি পাওয়ার 4, 7x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 5, এই পুরোটা হচ্ছে মুখ্য পদ। এরপরে হচ্ছে মুখ্য পদে চলকের যে সহগ, এই সহগটাকে বলে মুখ্য সহগ। তার মানে মুখ্য পদের সহগকে বলে মুখ্য সহগ। এরপরে ধ্রুবপদ কি? এখানে তো 9, সামনে যেহেতু প্লাস আছে তাহলে প্লাস 9, সামনে যেহেতু প্লাস আছে তাহলে কত? প্লাস 9। প্লাস তো লিখতে হবে না, প্লাস তো লিখতে হবে না, জাস্ট শুধু 9 লিখে রাখলেই হবে, শুধু 9 লিখে রাখলেই হবে। বলে একটু কে কে বুঝছো? একটু সবাই বুঝছো? একদম ক্লিয়ার, ঝকঝকা ফকফকা। এইবার এখান থেকে তোমাকে এমসিকিউ ভুল করার জন্য স্যার একটা কাজ করতে পারেন। ধরো প্রশ্নে চলক দিলেন 2টা, কিন্তু এখানে বলে দিলেন 1টা। এইবার বলো তো কি হবে? খুবই সিম্পল জিনিস, এগুলাও অনেকে কিন্তু ভুল করে ফেলে। দেখো এবার দেখো প্রশ্নে ডিক্লেয়ার করা আছে চলক 1টা,
তার মানে এক্স হচ্ছে চলক, বাকি সবাই কিন্তু এখানে ধ্রুবক। এখানে এক্স হবে চলক, বাকি সবাই ধ্রুবক। খেয়াল করে দেখো, তাহলে এখানে ওয়াইও কিন্তু ধ্রুবক হয়ে যাবে, শুধুমাত্র এক্স কে চলক হিসেবে ডিক্লেয়ার করা আছে। তাহলে এখানে কিন্তু ভাইয়া ওয়াইও ধ্রুবক, ওয়াই কিন্তু চলক হইলো না এখন আর, ওয়াই এখন ধ্রুবক। তো দেখো এখানে চলকের সর্বোচ্চ পাওয়ার এখানে 3, এখানে কত 4, এখানে কত 6, এই 6 কেন, এটা তো ধ্রুবক, এটা তো ধ্রুবক 4। এবার দেখো তাহলে সর্বোচ্চ পাওয়ার কত 4, এখানে চলক শুধুমাত্র এক্স, তাহলে ওয়াই কে এখানে কাউন্টই করা যাবে না চলক হিসেবে, ওয়াই হচ্ছে ধ্রুবক। তাহলে চলকের সর্বোচ্চ পাওয়ার কত 4, তাহলে মাত্রা বা ঘাত হচ্ছে 4। এরপর হচ্ছে মুখ্য পদ, যেই পদের মধ্যে সর্বোচ্চ পাওয়ার আছে সেই পুরা পদটা হচ্ছে মুখ্য পদ। 7x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 5। এইবার বলো মুখ্য সহগ কত হবে, শুধু 7 নাকি 7y টু দি পাওয়ার 5? বলো, এখানে চলক হচ্ছে x, তো x ছাড়া বাকি সবাই এখানে ধ্রুবক, তো 7ও ধ্রুবক, y টু দি পাওয়ার 5ও ধ্রুবক। তাহলে মুখ্য সহগ হবে চলকের যে সহগ, মানে পুরোটাই ধ্রুবক। x টু দি পাওয়ার 4 এর আগে আছে 7, পরে আছে y টু দি পাওয়ার 5, এই পুরোটাই কিন্তু কি সহগ, মানে ধ্রুবক হিসেবে বিবেচিত হবে। তাহলে 7y টু দি পাওয়ার 5। বলো এটা কে বুঝছো? আর ধ্রুব পদ হচ্ছে যেই পদে কোনো চলক নাই, এই যে নাই। এই জিনিসটাতে অনেকে কিন্তু ভুল করবে, এই যে এখানে তোমরা কি আর ভুল করবে? একটু বলো তো, এমসিকিউতে আসবে। ছোট্ট বন্ধুরা আর কি ভুল করবা? মুখ্য সহগ মানে হচ্ছে চলকের যে সহগ, তো এখানে এটাও ধ্রুবক এটাও ধ্রুবক, তাহলে পুরাটাই তো আসলে সহগ 7y টু দি পাওয়ার 5। ঠিক আছে, আচ্ছা গুড। চলো আমরা পরবর্তী টপিকে যাই। আচ্ছা, নিচের বহুপদীগুলোতে চলকের সংখ্যা ও মাত্রা নির্ণয় করে, এটা তোমাদের বইয়ের নিজেদের করো কাজ, একদম ইজি জিনিস। দেখো এখানে চলকের কি বলছে, চলকের সংখ্যা ও মাত্রা। এখানে চলকের সংখ্যা কত? একটা, শুধুমাত্র এক্স। আর মাত্রা, মাত্রা তো 2। এখানে চলকের সংখ্যা, বলো এখানে কোনো কিছু ডিক্লেয়ার করা আছে এ আর বি, চলক নাকি ধ্রুবক? বলো, যদি কোনো কিছু ডিক্লেয়ার করা না থাকে তাহলে দুইটাই চলক। যদি কোনো কিছু ডিক্লেয়ার করা না থাকে, তুমি শুধুমাত্র 1 2 3 4 মানে সংখ্যা ছাড়া যা কিছু দেখবা সবাই কি চলক। তাহলে এ আর বি হচ্ছে চলক, দুইটা চলক। আর মাত্রা, এখানেও পাওয়ার 1 এখানেও 1, তাহলে চলক দুইটা, মাত্রা 1। এখানে চলক কয়টা? বলো এক্স ওয়াই জেড, চলক 3টা। এই বলো এখানে মাত্রা কত? এখানে পাওয়ার 1 এখানে 1 এখানে 1, 3টা এক যোগ করলে কত হবে? 3। ভুল করো না, চলকও 3টা মাত্রাও কিন্তু 3। এখানে পদ আছেই একটা, গুণ আকারে আছে 3টা চলক, তো গুণ আকারে থাকলে মাত্রা মানে পাওয়ার যোগ হবে। তাহলে 1 1 1 যোগ করলে 3। বলো তো এখানে চলক কয়টা? এখানেও কোনো কিছু ডিক্লেয়ার করা নাই, তাহলে এও চলক বিও চলক সিও চলক, শুধুমাত্র 6 মানে সংখ্যাবাচক ভ্যালুটা ছাড়া বাকি সবাই চলক। 7 হচ্ছে 6 হচ্ছে ধ্রুবক, বাকি সবাই চলক। তাহলে এখানে চলক হচ্ছে 3টা, আর মাত্রা কত? 2 2 2, 3টা 2 যোগ করলে কত? 6। তাহলে এখানে চলক হচ্ছে 3টা, মাত্রা হচ্ছে 6। এগুলো সবাই পারবা, এগুলা সবাই পারবা। এবার এই এমসিকিউগুলো অ্যান্সার বলো। ভাই খুবই সিম্পল ব্যাপার, আজকে ক্লাসে যা কিছু পড়াবো এগুলা বেশি সহজ, মাঝে মধ্যে এগুলাই চলে আসে, মাঝে মধ্যে না মানে প্রতি বছরই আসে এগুলা। তোমাকে বলছে এই বহুপদীর মুখ্য সহগ, মুখ্য সহগ মানে সর্বোচ্চ পাওয়ারের সহগ। এই যে সর্বোচ্চ পাওয়ার সংবলিত যে পদ আছে তার সহগ। তাহলে এখানে সর্বোচ্চ পাওয়ার x টু দি পাওয়ার 4, তার সহগ কত? -3, ওয়ান এন্ড অনলি -3। বুঝতে পেরেছো? উত্তর হচ্ছে -3। ঠিক আছে, এটা বলো তো এই রাশিটির মুখ্য সহগ ও ধ্রুব পদের সমষ্টি। ধ্রুব পদ হচ্ছে -3, ধ্রুবপদ -3। তারপরে মুখ্য সহগ মানে সর্বোচ্চ পাওয়ারের সহগ। এই যে সর্বোচ্চ পাওয়ারের সহগ হচ্ছে +3, তাহলে +3 -3 যোগ করলে একটা গোল্লা, +3 -3 যোগ করলে গোল্লা হয়। ঠিক আছে, এবার এটা বলো এই যে বহুপদী রাশিটার মুখ্য সহগ কত? দেখো এখানে চলক হচ্ছে x, তাহলে মুখ্য সহগ হবে সর্বোচ্চ পাওয়ারের সহগ। দেখো এখানে সর্বোচ্চ পাওয়ার কোনটা হবে? মনে মনে গুণ করো। শোনো, পরীক্ষায় এই গুণটা তোমার করা লাগবে না, এই গুণটা এই বয়সে মনে মনে করতে পারা উচিত। আমি তোমাকে দেখাচ্ছি যে মনে মনে গুণ করলে কত হবে। এটা হবে x টু দি পাওয়ার 5, এটা হবে -m x স্কয়ার আর x টু দি পাওয়ার 4 গুণ করলে হবে x টু দি পাওয়ার 6। এই গুণটা মনে মনেই করতে পারা উচিত, এটা লেখা লাগবে না, মনে মনে। তাহলে সর্বোচ্চ পাওয়ার কোথায় আছে? এখানে দেখো, এখানে আছে x স্কয়ার, এখানে 4, তাহলে x 6 মানে পাওয়ার যোগ হবে, হয়ে যাবে x টু দি পাওয়ার 6। তাহলে এটা হচ্ছে মুখ্য পদ। মুখ্য পদের সহগ কত? -m। মুখ্য পদের সহগ হচ্ছে -m, তার মানে মুখ্য সহগ কত? -m। মুখ্য সহগ -m। ঠিক আছে, তাহলে এই টাইপের প্রশ্ন আসলে পারবা, এইটা প্রশ্ন আসলে পারবা। আমি একটু জাস্ট দেখায় যাই। বলো তো এখানে মুখ্য সহগ কত? একটু মনে মনে চিন্তা করো তো, গুণ করার দরকার নেই, আগেই গুণ করো না, মনে মনে দেখো সবগুলো তো গুণ আকারে আছে। তো মুখ্য সহগ কোন পদ থেকে আসবে? মুখ্য সহগ কোন পদ থেকে আসবে ভাইয়া? যেখানে চলকের পাওয়ার সবচেয়ে বেশি, সবগুলো চলক একসাথে গুণ করে দাও। দেখো এই যে 3x 2x 3x, সামনে আছে মাইনাস, দেখো এই তিনটা গুণ করো মনে মনে, 3x -2x 3x, চলকগুলা গুণ করলেই তো সেখান থেকে কি আসবে? সর্বোচ্চ পাওয়ারটা আসবে, তাই না? তাহলে এখানে 3x, দেখো তাহলে x x x x কিউব, 3 3 দুগুণে 6, খেয়াল করে দাও 3 দুগুণে 6, 3 18, সামনে আছে মাইনাস, তাহলে -18x কিউব, -18x কিউব সঠিক উত্তর। এই যে এ
বলো তো এটা মনে মনে কে কে পারবা? এটা মনে মনে পারবা কিনা? ভাই গুণ করার দরকার নাই, তুমি চিন্তা করো চলকের সর্বোচ্চ পাওয়ার কোন পদে পাওয়া যাবে। সবগুলো চলক গুণ করলে তো পাওয়া যাবে। তাহলে 3x - 2x 3x গুণ করো, 3 দুগুণে 6, সামনে মাইনাস, মাইনাস 6, 3 6 18, মাইনাস 18, x x x x কিউব। তাহলে এই যে এই পদটা হবে মুখ্য পদ। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় এখানে মাত্রা কত, মাত্রা হবে 3। মুখ্য পদ কোনটা? এই পুরাটা মুখ্য পদ। মুখ্য সহগ কত? -18। ঠিক আছে, এইবার বলো শূন্য বহুপদীর মাত্রা কত? শূন্য বহুপদী মানে হচ্ছে জাস্ট একটা শূন্য। এই যে শূন্য তো একটা বহুপদী। শুরুতেই বলে নিছিলাম যে শূন্যকে কিন্তু অবশ্যই বহুপদী হিসেবে কাউন্ট করতে হবে, কারণ শূন্যকে বহুপদী কাউন্ট না করলে দুনিয়ার কোনো রাশি আর বহুপদী হবে না। তো শূন্যের সাথে x⁻0 চিন্তা করা যায়, 0 × x⁻1, 0 × x⁻2, বা 0 × x⁻−1, 0 × x⁻−2, যে কোনো কিছুকেই গুণাকারে চিন্তা করা যায়। তো মাত্রা হচ্ছে সর্বোচ্চ পাওয়ার যেটা, সেটা। তো শূন্যের সাথে তো ভাই দুনিয়ার সবকিছুই কি করা যায় গুণাকারে চিন্তা করা যায়। তো এখানে আসলে শূন্যের মাত্রা অসংজ্ঞায়িত। শূন্যের মাত্রা আমরা সংজ্ঞার মধ্যে ফেলাইতে পারি না, মানে কোনো কিছুর মধ্যে ফেলাইতে পারি না। বুঝতে পারছো? শূন্যের মাত্রা আমরা বলবো অসংজ্ঞায়িত, যে এটার কোনো মাত্রা আসলে নাই, কারণ শূন্যের সাথে তুমি দুনিয়ার সবকিছুকেই গুণাকারে চিন্তা করতে পারো। এই জন্য শূন্যের মাত্রা আমরা বলবো অসংজ্ঞায়িত, যে এটার কোনো মাত্রা আমরা সংজ্ঞার মধ্যে ফেলতেছি না। ঠিক আছে, আচ্ছা এইবার বলো, এই যে একটু টাই না যায়, এগুলো খুবই ইজি, তাও একটু দেখো আজকে ক্লাসে এই ইজি জিনিসগুলোই দেখাবো। অনেকে যারা আগে অধ্যায়টা ভালো মতো পড়ে ফেলছো, তোমরা খালি দেখো, নোট করার দরকার নেই, তোমরা খালি দেখতে থাকো, রিভিশন হইলো। কারণ যত বেশি রিভিশন দিবা পরীক্ষার হলে কিন্তু ভুল করার প্রবণতা তত কমে যাবে। আর যারা আগে কখনোই পড়ো নাই, তোমাদের জন্য কিন্তু আমি একদম দেখো আস্তে আস্তে টানতেছি, যে আগে কখনোই এই অধ্যায়টা পড়ো নাই, তোমরাও যাতে সুন্দর মতো বুঝতে পারো, একদম আস্তে আস্তে পড়াবো। আজকে ক্লাসটা নেবো 1.5 ঘন্টা, আগামী ক্লাসটা 2.5 ঘন্টা, সবকিছু বুঝতে পারবে, খালি দেখতে থাকো। দেখো বহুপদীর মাত্রা, দেখো এখানে চলক x এবং y দুইটাই চলক। প্রশ্নটাতে কি বলছে দেখো, x এবং y দুটাকে কিন্তু চলক হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। তাহলে মাত্রা দেখো এখানে 4 আর 4 যোগ করলে 8, 4 আর 4 যোগ করলে কত হয়? 8 হয়। 4 আর 4 যোগ করলে 8 হয়, তাইলে মাত্রা হচ্ছে 8। ঠিক আছে, এইটা বলো এই বহুপদীটা মাত্রা কত? এই যে এটা অনেকেই ভুল করবে, দেখো এই সহজ জিনিসগুলো না অনেকেই ভুল করে। মাত্রা কত দেখো, চলক হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে কাকে? x কে। এখানে x নাই, x নাই মানে কি? x এর পাওয়ার কত? 0। x নাই মানে x এর পাওয়ার 0, ভুল করা যাবে না ভাইয়া, খেয়াল করে দেখো। অনেকে কিন্তু ভুল করবে, অনেকে করবে কি যে এখানে সর্বোচ্চ পাওয়ার 6, অনেকে 6 দেখায় ফেলবে, হবে না। চলক হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে x কে, এখানে x নাই মানে x এর পাওয়ার 0, তাহলে এখানে মাত্রা হচ্ছে 0, ওয়ান এন্ড অনলি, ফুল এন্ড ফাইনাল 0। এইবার দেখো f of x, এটা একটা বহুপদী রাশি, g of x এটা আরেকটা বহুপদী রাশি। তোমাকে বলছে f of x কে g of x দ্বারা ভাগ করলে সেটার মাত্রা কত হবে। এবার ভালো মতো বলছো, তোমরা কি জানো যে ভাগ করলে মাত্রা বিয়োগ হয়, পাওয়ার বিয়োগ হয়, জিনিস জানো? সবাই জানো এটা। গুণ আকারে থাকলে পাওয়ার যোগ হয়, আর ভাগ আকারে থাকলে বিয়োগ হয়। তো মাত্রা মানে কি? সর্বোচ্চ পাওয়ার। তুমি f of x, এই f of x এর সর্বোচ্চ পাওয়ার খুঁজে বের করো। সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এটা, f of x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3, g of x এর সর্বোচ্চ পাওয়ার খুঁজে বের করো 2। যেহেতু ভাগ আকারে আছে, উপরেটা থেকে নিচেটা পাওয়ার বিয়োগ। কে কে বুঝছো? দেখো ভাইয়ারা, f of x এর সর্বোচ্চ পাওয়ার 3, g of x এর সর্বোচ্চ পাওয়ার 2, ভাগ আকারে থাকলে বিয়োগ করতে হয়। ভাগ আকারে থাকলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। খুবই সিম্পল ব্যাপার। ঠিক আছে, এবার এইটা বলো m of x, এইটাকে ভাগ করতে হবে n of x, এইটার সর্বোচ্চ পাওয়ার দিয়ে। যেহেতু মাত্রা চাইছে, মাত্রা মানে সর্বোচ্চ পাওয়ারের কাজ কারবার। তাহলে m of x এর সর্বোচ্চ পাওয়ার কত? 3, এখানেও 3, n of x এর কত? 2, এটা সেম। 3 থেকে 2 বিয়োগ করলে 1, 3 থেকে 2 বিয়োগ করলে 1, 3 থেকে 2 বিয়োগ করলে ভাইয়া 1 হয়। খুবই সিম্পল সহজ প্রশ্ন। আচ্ছা বলো তো এটার উত্তর কি হবে? এই যে p of x, এটা একটা বহুপদী, অবশ্যই এখানে চলক হচ্ছে x। তোমাকে বলছে মুখ্য সহগ ও ধ্রুবপদের সমষ্টি 0। দেখো মুখ্য সহগ হচ্ছে সর্বোচ্চ পাওয়ারের সহগ, সর্বোচ্চ পাওয়ার হচ্ছে x কিউব, তার সহগ হচ্ছে 1, তাহলে মুখ্য সহগ 1, আর ধ্রুবপদ -1, তাহলে 1 আর -1 যোগ করলে 0 হয়। কথা সত্য, তার মানে প্রথমটা সত্য। বহুপদীর মাত্রা 3, সর্বোচ্চ পাওয়ার কত? 3, কথা সত্য। শূন্য মাত্রা যুক্ত পদকে ধ্রুবপদ বলে, কথা সত্য। যেই পদে মাত্রা 0 মানে x এর বা চলকের পাওয়ার 0, সেটাকে আমরা কি বলি? ধ্রুবপদ। তাহলে তো 3টাই 0, মানে 3টাই সত্য আর কি। তারা 3টা কথা বলছে, 3টাই সত্য কথা বলছে, 3টাই কি বলছে? সত্য কথা বলছে। এবার এটা বলো তো এই বহুপদীর ধ্রুবপদ কত? দেখো খুবই সিম্পল ব্যাপার। তোমাকে x দিয়ে দিছে, উপরে নিচে x কাইটা দাও, x কাইটা দাও, তাহলে ধ্রুবপদ কত? 2 + 2, ধ্রুবপদ কত? +2। ঠিক আছে, এগুলা খুবই সিম্পল মনে করার ম্যাথ। এই সহজ জিনিস আসে না, এটা আসলে পরীক্ষায় কোনো কঠিন কিছু আসে না, নাই একদম। ঠিক আছে, এবার এই বহুপদীর মাত্রা কত বলো তো? আগে বলো, বলো, এমসিকিউতে আসলে, এটা রিটেনে আসছিল। শোনো দেখো, এটা আসছে পরীক্ষায় রিটেনে, তো রিটেনে আসলে একটু বড় বানাইতে হবে।
রিটার্ন আসলে একটু বড় করে দিতে হবে। এমসিকিউতে বলো উপরে সর্বোচ্চ পাওয়ার 3, নিচে সর্বোচ্চ পাওয়ার 1, 3 থেকে 1 বিয়োগ করলে 3 থেকে 1 বিয়োগ করলে উত্তর কত? 2। এমসিকিউতে আসলে ডিরেক্ট 2, বাট আসছে রিটার্নে, তো রিটার্নে আসলে একটু ভাইয়া বাড়াইতে হবে। কেমন পারবো? কাটাকুটি করতে হবে। দেখো নিচে আছে x - 2 আর x কিউব - 8 মানে কি? a কিউব - b কিউব, a কিউব - 2 কিউব। তাহলে এবার কাটাকুটি করে ফেলো, শেষ। নিচে x - 2 উপরে a কিউব - b কিউব, সূত্র কি? a - b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস ab 2x প্লাস b স্কয়ার, তাই না? a - b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, 2 কে স্কয়ার করলে 4। এবার দেখো x - 2 কাটা, x স্কয়ার প্লাস 2x। এই দেখো বহুপদী রাশির ফরম্যাটে চলে আসছে, বহুপদী রাশির ফরম্যাটে চলে আসছে। দেখো এখানে চলক হচ্ছে x এবং সর্বোচ্চ পাওয়ার কত? 2, সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2। তাহলে x এর মাত্রা মানে এই বহুপদী রাশির মাত্রা কত? মাত্রা 2। তাহলে মাত্রা 2। রিটার্নে আসলে এইভাবে লিখে দিও, বাট এমসিকিউতে আসলে তো এগুলা কিছু লেখার দরকারই নাই, ডিরেক্ট উত্তর। ডিরেক্ট উত্তর লিখে দেবো 3 থেকে 1 মনে মনে। হ্যাঁ, ঠিক আছে। এইবার দেখো বহুপদীর যোগ বিয়োগ গুণ ও ভাগ, এগুলো খুবই সিম্পল ব্যাপার। আগে তোমরা আমাকে একটা জিনিস বলো তো, দুইটা বহুপদী তুমি যদি ধরো, একটা বহুপদী p অফ x আর একটা বহুপদী q অফ x, ধরো দুইটা বহুপদী। হ্যাঁ, এই দুইটা বহুপদীকে তুমি যদি যোগ করো, আচ্ছা বলো তো, ধরো এভাবে রেখে দিলাম, দুইটা বহুপদী যোগ করলে পাওয়ারের মাত্রা কি, মানে চলকের পাওয়ার কি চেঞ্জ হয়? একটু বলো। শোনো, বহুপদী হবে কি হবে না সেটা কিন্তু ডিপেন্ড করে চলকের পাওয়ারের উপর। ভাইয়া দুইটা বহুপদী যোগ করলে কিন্তু চলকের পাওয়ার চেঞ্জ হয় না। ধরো 2x স্কয়ারের সাথে 3x স্কয়ার যোগ করবা, কত হবে? 5x স্কয়ার। সহগটা চেঞ্জ হচ্ছে, চলকের পাওয়ার কিন্তু চেঞ্জ হচ্ছে না। তো যোগ কিংবা বিয়োগের বেলায় চলকের পাওয়ার চেঞ্জ হয় না। তো চলকের পাওয়ার যদি চেঞ্জ না হয়, তাহলে তো সে আগে বহুপদী হলে পরেও বহুপদী থাকবেই, কারণ তার চলকের পাওয়ার যেহেতু চেঞ্জ হচ্ছে না, তার তো আর পাওয়ার নেগেটিভ বা ভগ্নাংশ হওয়ার সুযোগ নাই। তাইলে ধরো p অফ x এটাও একটা বহুপদী, q অফ x এটাও একটা বহুপদী। তাইলে দুইটা বহুপদী যোগ করলে এটাও কি হবে? এটাও বহুপদী হবে, এটাও হবে পলিনোমিয়াল। বহুপদী ইংলিশ হচ্ছে পলিনোমিয়াল, তোমরা জানো আশা করি। ঠিক আছে, কিভাবে যদি বিয়োগ করি বলো? ধরো p অফ x একটা বহুপদী, q অফ x একটা বহুপদী রাশি। এইবার এই দুটো যদি বিয়োগ করি, বলো দুইটা বহুপদী বিয়োগ করলে কি এদের পাওয়ার চেঞ্জ হবে? চলকের পাওয়ার চেঞ্জ হবে? হবে না। আচ্ছা, একজন বলছে বুঝি নাই স্যার। ধরো ধরো ওয়েট, ধরো 2x একটা বহুপদী, ধরো এটা p অফ x, আর q অফ x আর একটা বহুপদী 3x। এবার দুটো যদি তুমি যোগ করো, ধরো p অফ x প্লাস q অফ x যোগ করো, যোগ করলে কত হবে? 5x। তাহলে 5x এসে যোগ করছি, দেখো এই দুইটা বহুপদী, তাহলে এটাও কি বহুপদী হয়েছে না? বলো, দুইটা বহুপদী রাশিকে তুমি যদি যোগ করো, তাহলে যোগফলটাও বহুপদী রাশি হবে। কেন হবে? কারণ চলকের পাওয়ার তো চেঞ্জ হচ্ছে না। এখানে ধরো আগে ছিল 1 1, তাহলে এখানে হবে পাওয়ার 1। যদি এখানে এরকম থাকতো যে এটা 2x স্কয়ার, এটা 3x স্কয়ার, এটাও তাহলে কি হতো? 5x স্কয়ার। তো যোগ কিংবা বিয়োগ করলে চলকের পাওয়ার চেঞ্জ হয় না। বুঝতে পেরেছো? তো চলকের পাওয়ার যেহেতু চেঞ্জ হয় না, তাহলে অবশ্যই বহুপদী চেঞ্জ হবে না, মানে আগেও বহুপদী ছিল, পরেও বহুপদী থাকবে। বিয়োগ করলেও সেম ঘটনা হবে। এবার বলো তো গুণ করার ক্ষেত্রে কি হবে? বলো, ধরো p অফ x একটা বহুপদী, q অফ x ও বহুপদী। গুণ করলে, তো গুণ করলে কি, ধরো খেয়াল করে দেখো, গুণ, ধরো p অফ x একটা বহুপদী, q অফ x একটা বহুপদী, দুইটা বহুপদী গুণ করলে সেটা কি হবে? সেটাও বহুপদী হবে। কেন? কারণ বহুপদী রাশি কি, পাওয়ার অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা, মানে অঋণাত্মক, হয় 0 অথবা পজিটিভ। আচ্ছা, দুইটা পজিটিভ পাওয়ার যদি গুণাকারে থাকে, তো পাওয়ার গুণাকারে থাকলে তো যোগ হয়। বলো তো দুইটা পূর্ণ সংখ্যা যোগ করলে কি কোনো বিয়োগ হওয়ার, মাইনাস হওয়ার সম্ভাবনা আছে? ধরো ধরো একটা বহুপদী 2x কিউব আর একটা বহুপদী ধরো 3x টু দি পাওয়ার 5, যদি গুণ করলে 3 × 6 পাওয়ার যোগ হবে, 5 আর 3 8। দেখো এই যে দুইটা পাওয়ার, দেখো যদি এটাও বহুপদী হয় এটাও বহুপদী হয়, মানে এটাও পজিটিভ এটাও পজিটিভ। ভাই দুইটা পজিটিভ সংখ্যা যোগ করলে কি কখনো নেগেটিভ হয়? বলো, দুইটা পজিটিভ সংখ্যা যোগ করলে তো কখনো নেগেটিভ হবে না, মানে পজিটিভ পূর্ণ সংখ্যা। তাহলে অবশ্যই এটা কি হবে? বহুপদী হবে। তাহলে p অফ x যদি বহুপদী হয় এবং q অফ x যদি বহুপদী হয়, তাহলে এই দুইটা বহুপদীর যোগফলও বহুপদী হবে, বিয়োগফলও বহুপদী হবে, গুণফলও বহুপদী হবে। তবে ভাগফলটা হবে কিনা এটা কি আমরা শিওরলি বলতে পারবো? বলো তো এবার ভাগফল বলো। একটু আগে দেখলাম যে ভাগফল কিন্তু বহুপদী নাও হইতে পারে। দেখো দেখো পলিনোমিয়াল এটা হইতেও পারে, ভাগফলের ক্ষেত্রে পলিনোমিয়াল হইতেও পারে নাও হইতে পারে, নট পলিনোমিয়াল। খেয়াল করে দেখো ভাইয়া, দুইটা পলিনোমিয়াল, দুইটা বহুপদী রাশির যোগফল বহুপদী হবে, বিয়োগফল বহুপদী হবে, গুণফল বহুপদী হবে, কিন্তু ভাগফলটা বহুপদী হইতেও পারে নাও হইতে পারে। কেন? ভাগফলের বেলায় কি ঝামেলা? ভাগফলের বেলায় কি ঝামেলা চলো দেখি। ধরো p অফ x একটা বহুপদী এরকম 5x টু দি পাওয়ার 7, q অফ x ধরো যে 3x টু দি পাওয়ার 5 বা ধরো 3x টু দি পাওয়ার 4। এবার যদি ভাগ করি, দেখো
পি অফ এক্স কে যদি আমি কিউ অফ এক্স দ্বারা ভাগ করি, বলো তো এটা কি বহুপদী হবে? 5 কে 3 দিয়ে ভাগ করলে 5/3, এক্স টু দি পাওয়ার 7 কে এক্স টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করলে 7 থেকে 3 বিয়োগ হলে 3 থাকবে। তো দেখো এখানে এক্স কিউব, এটা কি হবে? এটা বহুপদী হবে, কারণ এক্স এর পাওয়ার 3, এক্স এর পাওয়ার 3 এটা কি সংখ্যা? এক্স এর পাওয়ার 3 এটা পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এটা কি হবে? বহুপদী হবে। কিন্তু এখানে আবার যদি আমি কিউ অফ এক্স কে পি অফ এক্স দ্বারা ভাগ করি, বলো তো এবার কি হবে? এই দেখো এইবার যদি ভাগ করি তাহলে 3 কে 5 দিয়ে ভাগ করলে 3/5, এক্স টু দি পাওয়ার 4 কে এক্স টু দি পাওয়ার 7 দিয়ে ভাগ করলে পাওয়ার বিয়োগ হবে, 4 থেকে 7 বিয়োগ করলে এক্স টু দি পাওয়ার -3। এইবার কি এটা বহুপদী হবে রে ভাই? এইবার এটা বহুপদী হবে না, কারণ পাওয়ার হয়ে গেছে নেগেটিভ। তো ভাগের ক্ষেত্রে কি ঝামেলা বুঝছো? কে বুঝছো? দেখো যোগ বিয়োগ কিংবা গুণের বেলায়, দেখো যোগ আর বিয়োগের বেলায় তো ভাইয়া পাওয়ার, চলকের পাওয়ার চেঞ্জ হয় না, তো অবশ্যই বহুপদী হবে। পাওয়ার ভগ্নাংশ কিংবা নেগেটিভ হওয়ার সুযোগ নেই। গুণের ক্ষেত্রেও যদি এরা নিজেরা দুইটা বহুপদী হয় তাহলে অবশ্যই গুণ করলে সেটা ধনাত্মক পূর্ণ সংখ্যায় থাকবে, বহুপদী হবে। আর ভাগের ক্ষেত্রে সেটা কনফিউজিং হয়ে যাবে যে বহুপদী হইতেও পারে নাও হইতে পারে, দুইটাই পসিবল। বুঝতে পেরেছো? ওকে ফাইন, খুবই সিম্পল ব্যাপার এগুলো সিম্পল ব্যাপার, আমরা আগেই পড়ে ফেলছি একটু আগে। এই যে আমরা একটু দেখে আসলাম এমসিকিউতে ছিল, এমসিকিউতে তো আমরা দেখে আসলাম। কোথায় দেখছিলাম এগুলো? আমরা আগেই পড়ে ফেলছি। কোথায় জানি দেখছিলাম এরকম একটা ভাগের জিনিস একদম শুরুতে, মানে ওই যে একটু আগে তো যখন পড়াইতেছিলাম তখন বলছিলাম না যে ভাগ আকারে থাকলে কই ছিল, এই যে ধরো এই যে এখানে খেয়াল করে দেখো, তোমাকে বলছিল এফ অফ এক্স কে জি অফ এক্স দ্বারা ভাগ করে মাত্রা বাই করো। আচ্ছা বলো তো যদি বলতো জি অফ এক্স কে এফ অফ এক্স দ্বারা ভাগ করো, এটা কি বহুপদী হইতো? বলো আমাকে, বলো এবার। দেখো যখন এফ অফ এক্স কে জি অফ এক্স দ্বারা ভাগ করছো তখন সেটা কিন্তু বহুপদী হইছে। এটা কিন্তু বহুপদী হইছে, কেন? পাওয়ার বিয়োগ হইছে। দেখো 3 থেকে 2 সর্বোচ্চ পাওয়ার বিয়োগ করছো, পজিটিভ আছে। কিন্তু যদি তুমি জি অফ এক্স কে এফ অফ এক্স দ্বারা ভাগ করো, সর্বোচ্চ পাওয়ার এখানে 2, এখানে 3, পাওয়ার হবে -1, এটা বহুপদী রাশি হবে না। তো ঘাত বা মাত্রা এগুলো তো শুধু বহুপদী রাশির হয়, বুঝতে পারছো? তখন এটা কি হবে না? এটা বহুপদী রাশি হবে না, এটা বহুপদী রাশি হবে না, নট পলিনোমিয়াল। এভাবে লিখে দিই এনপি মানে নট পলিনোমিয়াল, মানে এটা বহুপদী রাশি হবে না, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, ওকে, সিম্পল ব্যাপার। এইবার একটু মনোযোগ সহকারে দেখো ভাগশেষ উপপাদ্যটা কি জিনিস। ধরো এফ অফ এক্স, এটা হচ্ছে একটা বহুপদী রাশি। ধরো এফ অফ এক্স এটা কি রাশি? বহুপদী রাশি। তোমাকে বলছে যে এই বহুপদী রাশিটা কি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে, দেখো এফ অফ এক্স আমি লিখতেছি, তোমরা লেখো এফ অফ এক্স এটা বহুপদী রাশি, ধরো দেওয়া আছে, ধরো এরকম একটা কিছু, ধরো এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি। ধরো এফ অফ এক্স এই বহুপদী রাশিকে ধরো এক্স মাইনাস এ এটা দিয়ে ভাগ করবো। এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? ভাগশেষ কত হবে এটা তোমাকে বাইর করতে বলছে। ভাই ভাগশেষ কি জিনিস তো জানো, ধরো 2 দিয়ে তুমি 7 কে ভাগ করবা, তাহলে 3 দুগুণে 6, ভাগশেষ থাকে 1। এই যে এটা হচ্ছে ভাগশেষ। আর যেটা দিয়ে ভাগ করবে সেটা হলো ভাজক। এই যেটা হচ্ছে ভাজক, যেটাকে দিয়ে ভাগ করবা সেটা হচ্ছে ভাজক, আর যাকে ভাগ করবা তাকে কি বলে? ভাজ্য। এগুলো এমসিকিউতে আসবে না, ভাজক ভাগ্য কি বলে, ভাজ্য কি জিনিস এগুলো আসবে। খালি জেনে রাখো যে এফ অফ এক্স এই বহুপদী রাশিকে যদি আমরা এক্স মাইনাস দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে এটা বাইর করা খুবই সহজ। ভাগশেষ উপপাদ্যটা কি জানো? যেটা দিয়ে ভাগ করবা মনে মনে তাকে 0 ধরবা। খেয়াল করে দেখো, যাকে দিয়া ভাগ করবা, কাকে দিয়ে ভাগ করবা? এক্স মাইনাস এ দিয়া, বা মানে ভাজকটা, এইটাকে 0 ধরবা। 0 ধরে এক্স এর মানটা বাইর করবা, এটা মনে মনে বাইর করে ফেলা উচিত যে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করবো। তো এক্স মাইনাস এ কে যদি আমি মনে মনে 0 ধরি তাহলে এক্স এর ভ্যালু কত? এ। তো সেই এক্স এর ভ্যালুটা এখানে এনে বসাই দিবা, শেষ। এক্স এর ভ্যালুটা এখানে বসাই দিবা, শেষ। এফ অফ এ মানে কি? জাস্ট এক্স এর জায়গায় এ বসবে। একটা ম্যাথ দেখি, চলো একটা ম্যাথ দেখি বুঝে যাবা, কোনো অসুবিধা নেই। এগুলো ভাই দুধবাদ জিনিস, দেখলে আর ভুলতে পারবে না, খালি একবার দেখো। এই যে একটা বহুপদী রাশি, চলককে এখানে চলক হচ্ছে এক্স, দেখেই তো বোঝা যায় চলক হচ্ছে এক্স, একটা বহুপদী রাশি। তোমাকে বলছে এক্স মাইনাস এ দ্বারা এই বহুপদী রাশিটাকে ভাগ করলে ভাগশেষ কত হবে সেটা এই ভাগশেষ উপপাদ্যের সাহায্যে বাইর করো। তোমার বাইর করতে হবে ভাগশেষ। কি করবো? মনে মনে এই জিনিসটা মনে মনে করে ফেলতে পারা উচিত যে এক্স মাইনাস 1 যেটা দিয়ে ভাগ করবো এটাকে 0 ধরবো। 0 ধরলে এক্স মান কত? 1, এটা মনে মনে করে ফেলবা যে যেইটা দিয়ে ভাগ করতে বলছে তাকে আমি মনে মনে 0 ধরবো। 0 ধরলে এক্স এর ভ্যালু কত আসে? 1 আসে। এক্স এর মানটা এখানে বসাই দেবা, জাস্ট বসাই দাও। 4 ইন্টু এক্স এর জায়গায় 1, বলো তো কত আসে? 2 ইন্টু এক্স এর জায়গায় 1, 3 ইন্টু এক্স এর জায়গায় 1, -6। তাহলে কত আসে বলো? এখানে 4, 4 আর 2 এ 6, আর 3 এ 9, 9 থেকে 6 গেলে 1 এর অনলি 3। বুঝতে পারছো? একদম পানিবাত ম্যাথ না এগুলো, একবার দেখলে আর তুমি চাইলেও বলতে পারবা? এই
এগুলো তুমি যদি একবার দেখো আর চাইলেও কি বলতে পারবা এই নেট ঠিক আছে তো? ছোট্ট বন্ধুরা নেট ঠিক আছে না? নেট ঠিক আছে? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি নেট ঠিক আছে। ওকে ফাইন, ঠিক আছে। এবার দেখো কি বলছে, এই যে একটা বহুপদী রাশি চলক হচ্ছে এক্স, তোমাকে বলছে এইটাকে 2x + 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? দেখো ভাইয়ারা, যেইটা দিয়ে ভাগ করতে বলবে সেটাকে মনে মনে তুমি 0 ধরে ফেলো। 2x + 1 সমান যদি 0 হয় তাহলে x এর মান কত? +1টা ওই পাশে গেলে -1, -1 কে 2 দিয়ে ভাগ করলে -1/2, -1/2। জাস্ট x এর মানটা এখানে বসাই দেবা। 5 ইনটু জাস্ট ক্যালকুলেটর নিবা, -1/2, -1/2। দেখো -1/2 কে স্কয়ার করে আমি একবার লিখে দেখো, -1/2 কে স্কয়ার করলে প্লাস হয়ে যাবে 1/4, মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, কিন্তু দেখো x এর জায়গায় হচ্ছে -1/2 তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 4 ইনটু -1/2 তাহলে 2 আর -6। বলো তো কত আসে? 5/4। এটা কত আসে দেখো, 5/4, 5/4, নিচে দেখবে 4, উপরে 5, 4 8, 5, 4 8, 8 আর পাশে 13, 13 থেকে 4 4 24, 13 24 গেলে -11। কথা বুঝছো ছোট্ট বন্ধুরা? খুবই সিম্পল ম্যাথ, -11/4। ঠিক আছে, ওকে ফাইন। চলো এইবার আসো, এইটা কে কে পারবা বলো? এইটা কে কে পারবা? এই যে একটা বহুপদী রাশি, এখানে চলক হচ্ছে y, তোমাকে বলেছে এই বহুপদী রাশিটাকে যদি আমি y - 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ হয় 14। ভাগশেষটা দিয়ে দিছে, তোমাকে বলেছে কে এর মান বের করো। তো তুমি আগে ভাগশেষটা বাইর করো তো, যেইটা দিয়ে ভাগ করতে বলছে সেটাকে মনে হয় 0 ধরো। তো y - 2 সমান 0 হলে y এর ভ্যালু 2। এবার এখানে y এর জায়গায় 2 বসাও। 5 ইনটু 2 কিউব, 2 কিউব মানে 8, 6 ইনটু 2 স্কয়ার মানে 4, মাইনাস k ইনটু 2 মানে 2k, k ইনটু 2 মানে 2k, প্লাস 8। এটা হচ্ছে ভাগশেষ। তো প্রশ্ন মতে বলা আছে ভাগশেষের মান 14। দেখো এই ম্যাথে তোমাকে ভাগশেষের মান দিয়ে দিছে, ভাগশেষের মান দিয়ে দিয়ে তোমাকে বলছে তুমি এবার কে এর মান বের করো। তাহলে কে এর মান কেন বের করবা? 5 8 40, 4 6 24, 40 আর 24 64, প্লাস 8। দেখো 64 প্লাস, দেখো 64 থেকে 14 গেলে কত থাকে? 50, 50 আর 8 কত? 58। তাহলে 2k সমান 58, 58 2k ওই পাশে গেলে 58, তাহলে k সমান 58 কে 2 দিয়ে ভাগ করলে, 58 কে 2 দিয়ে ভাগ করলে মাত্র 29 হয়। তাহলে উত্তর হচ্ছে 29। তাই বুঝতে পেরেছ? সঠিক উত্তর A 29। ঠিক আছে, ওকে ফাইন। এইবার এই যে একটু আগে ভাগ করা দেখাইছিলাম, তোমাদের মনে আছে? ধরো 2 দিয়ে 7কে ভাগ করছিলাম, 3 দুগুণে 6, ভাগশেষ হচ্ছে 1। এই যে আমরা এতক্ষণ ভাগশেষ উপপাদ্য দিয়ে এই ভাগশেষটাই বাইর করতেছিলাম, তাই না? এইবার ধরো আমি 2 দিয়ে ভাগ করব 6কে। বলো 2 দিয়ে যদি আমি 6কে ভাগ করি, 3 দুগুণে 6, কোনো ভাগশেষ আছে? বলো। তো ভাগশেষ যদি শূন্য হয়ে যায়, মানে ভাগশেষ যদি না থাকে, তখন যেটা দিয়ে ভাগ করতেছি তাহলে 2 হবে 6 এর একটি উৎপাদক। কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ওই মানে যদি ভাগশেষ না থাকে তাহলে ওই সংখ্যাটা যাকে ভাগ করতেছি তার উৎপাদক। 2 হবে 6 এর একটি উৎপাদক। কথা বুঝছো? এটা কখন হবে? যখন ভাগশেষ শূন্য। ভাগশেষ যদি কি হয়? শূন্য হয়। ভাগশেষ শূন্য হয়ে গেলে আমরা যেই রাশিটা দিয়ে ভাগ করতেছি এই রাশিটা হয়ে যাবে যাকে ভাগ করতেছি তার উৎপাদক। 2 হবে 6 এর একটি উৎপাদক। দেখো 6 এর উৎপাদক 2, উৎপাদক 3ও উৎপাদক, কারণ 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হয়। একজন বলছে একটু ব্রেক দেন ভাইয়া, আমাদের ক্লাস আজকে 1.5 ঘন্টা হবে, আছে ক্লাস শেষ, আর একটু আছে। দেখো তোমাকে বলা হয়েছে, দেখো যদি f of x একটি বহুপদী হয়, কথা সত্য, এই যে ভাগশেষ যদি শূন্য হয়, দেখো f of a যদি শূন্য হয় তাহলে f of x বহুপদীর x - a হবে একটা উৎপাদক। কথা বুঝছো? আমি আবার বলতেছি, দেখো ওয়েট, ধরো x - a, এটা দিয়ে তুমি f of x কে ভাগ করলা, ভাগ করলে ভাগশেষ কি আসবে? তুমি এটাকে মনে মনে 0 ধরো, মনে মনে 0 ধরো, তাহলে x এর মান কত? a, তাই না? তাহলে ভাগশেষ কত হবে? ভাগশেষ হবে এই যে f of x, x এর জায়গায় বসাবো a, তাহলে এটা হচ্ছে কি? ভাগশেষ। তো ভাগশেষ যদি শূন্য হয়ে যায়, দেখো এই যে এই কথাটাই বলছে, এই যে দেখছো, বুঝছো? ধরো x - a, এটা দিয়ে তুমি ভাগ করছো f of x এই বহুপদীকে, তাহলে x এর মান আসবে কত? a। তুমি x জায়গায় a বসাবা, এটা হবে ভাগশেষ। তো ভাগশেষটার মান যদি শূন্য হয়, কোনো ভাগশেষ যদি না থাকে, তখন আমরা কি বলবো? x - a হবে f of x এর উৎপাদক। বলো এলাটা কে বুঝছো এতটুকু? একটু বলো। ভাগ করলে যদি ভাগশেষ আসে শূন্য, মানে ভাগশেষ নাই, তখন x - a এটাকে বলবো f of x এই বহুপদীর একটি উৎপাদক। কথা কি বুঝছো? ভাগ করলে ভাগশেষ না থাকলে, যেটা দিয়ে ভাগ করছি x - a দিয়ে ভাগ করতেছিলাম, x - a দিয়ে ভাগ করতেছিলাম, x - a কে বলবো f of x এর উৎপাদক। ধরো এরকম জিনিসটা এরকম, ধরো যে f of x এটা হচ্ছে ভাজ্য, এটাকে ভাগ করতেছি কে দিয়ে? কি দিয়ে? x - a দিয়ে। ধরো যে এখানে কিছু একটা আসলো, একদম হুবহু সেম মিলে গেছে, ধরো যে কিছু একটা গুণ করছি, এখানে হুবহু f of x চলে আসছে, তাইলে এই যে f of a ভাগশেষটা, এটা কত হবে? শূন্য হবে না, তখন বিয়োগ করলে
এটা এটা যদি সেম হয়ে যায় তাহলে তো ভাগশেষ শূন্য। তো ভাগশেষ শূন্য হইলে এই এক্স মাইনাস এ হবে এফ অফ এক্স এর একটি উৎপাদক। কথা বুঝছো? আশা করি বুঝতে পেরেছো। খুবই সিম্পল ব্যাপার, খুবই সিম্পল ব্যাপার। এইবার আমাকে বলো, উৎপাদক উপপাদ্যের সাহায্যে দেখাও যে এই যে একটা বহুপদী রাশি, এই বহুপদী রাশি দেখো, আচ্ছা ওয়েট, এখানে বাই ডিফল্ট এক্স হচ্ছে, এক্স কে আমরা চলক ধরে নিব, কারণ এই যে আমরা ফর্মেটটা দেখতে, দেখো এখানে এক্স হচ্ছে চলক আর বাকিটা ধ্রুবক। দেখো ওয়েট, একটু দেখো, যখন আমরা এই যে এক্স মাইনাসে এই ফর্মেটটা ধরি, তখন ধরেই নেই এক্স হচ্ছে চলক, এ হচ্ছে ধ্রুবক, মানে এই ভাগশেষ উপপাদ্যের ক্ষেত্রে। তাহলে এখানে ওয়েট, অসুবিধার কিছু নেই, আমি দেখাচ্ছি, এটা অত টেনশনের কিছু নেই। তোমাকে বলছে দেখাইতে হবে এই বহুপদী রাশির উৎপাদক হচ্ছে এক্স মাইনাস টু বি। তাহলে যেটা দিয়ে ভাগ করতে বলছে এটাকে তুমি মনে মনে জিরো ধরো। এক্স মাইনাস টু বি সমান জিরো হলে এক্স এর মান কত? টু বি, তাই না? তো এইবার ভাগশেষটা বাইর করার জন্য কি করবে জানো? জাস্ট এক্স এর জায়গায় টু বি বসাই দিবা। এখন আমাকে বলো উৎপাদক হওয়ার শর্ত কি? ওয়েট, এই উৎপাদক হওয়ার শর্ত কি বলো? ভাগশেষ শূন্য। বলো উৎপাদক হওয়ার শর্ত কি? উৎপাদক হওয়ার শর্ত হচ্ছে ভাগশেষ শূন্য হইতে হবে। তো ভাগশেষ কেমন বের করবো? ধরো এটা এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্স এর জায়গায় কি বসবে? এক্স এর জায়গায় বসবে টু বি। তুমি এটাকে মনে মনে ধরে এফ অফ এক্স, ধরো চলক হচ্ছে এক্স, এখানে চলক যে এক্স, এটা এখানে দেখে বোঝা যাচ্ছে যে এক্স ইকুয়াল টু সামথিং, এটা ধ্রুবক আর এক্সটা হচ্ছে চলক। তো দেখো এফ অফ এক্স, এক্স এর জায়গায় বসাইতে হবে টু বি, কত আসবে? শূন্য আসবে। শূন্য দেখাইতে হবে, মানে আমার দেখাইতে হবে যে এক্স এর জায়গায় টু বি বসাইলে এটা কত আসে? শূন্য আসে। এটা আমার প্রমাণ করতে হবে বা এটা দেখাইতে হবে, তাই তো? তুমি উপরটা লিখো, তুমি নিচেটা লিখলে হলো, মানে এটা লিখলাম না, ভাগশেষ জিরো, এটাই তো ভাগশেষ। এবার এখন দেখাও এটা শূন্য আসে কিনা। এফ অফ টু বি বসাও, এটা দেখো শূন্য আসবে, বসাও এফ অফ টু বি, টু ইন্টু এই, এটা ক্যালকুলেশন করে বলো শূন্য আসছে কিনা। যত জায়গায় এক্স আছে, এক্স এর জায়গায় বসাও টু বি, বসায় বলো শূন্য আসছে কিনা। টু বি স্কোয়ার ইন্টু এক্স এর জায়গায় টু বি মাইনাস ফোর বি কিউব, শূন্য আসতেই হবে। শূন্য যদি আসে বলো শূন্য আসছে কিনা। শূন্য যদি আসে তাইলে উৎপাদক হবে। প্রশ্নে কিন্তু উৎপাদক দেখাইতে বলছে, তাহলে অবশ্যই শূন্য আনতে হবে। দেখো শূন্য আসে কিনা। এটা কত? টু কিউব এইট, টু কিউব হচ্ছে এইট, সামনে আছে দুই, আট দুগুণে ষোলো, ষোলো বি কিউব মাইনাস টু স্কোয়ার মানে ফোর, চার দুগুণে আট, আট বি কিউব, এখানে স্কোয়ার এখানে বি কিউব, এখানে কত খেলবো দেখো, দুই দুগুণে চার বি কিউব মাইনাস চার বি কিউব, তাহলে চার চার আট ষোলো। হ্যাঁ, তাহলে ষোলো মাইনাস ষোলো মানে শূন্য, শেষ। ষোলো মাইনাস ষোলো শূন্য। তারপরে বলবা সুতরাং এক্স মাইনাস টু বি এই বহুপদীর একটি উৎপাদক হবে, শেষ। ভাগশেষ যদি তুমি শূন্য দেখাইতে পারো তাহলে উৎপাদক হবে। ভাগশেষ যদি শূন্য দেখাইতে পারো, এই যে ভাগশেষ যদি শূন্য দেখাইতে পারো, তাহলে কি হবে? উৎপাদক হবে। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা বুঝতেছো। এবার এইটা দেখো কি বলেছে, এই যে একটা বহুপদী, এই বহুপদীর একটা উৎপাদক যদি হয় এক্স প্লাস টু, তাইলে বি এর মান কত? যেহেতু প্রশ্নে বলা আছে উৎপাদক, তাহলে অবশ্যই ভাগশেষ শূন্য হবে। মনে মনে ধরো এক্স প্লাস টু, এটা মনে মনে এগুলো লিখতে হবে না। এক্স প্লাস টু সমান জিরো হলে এক্স এর ভ্যালু নেগেটিভ টু, তো এই যে নেগেটিভ টু এটা এখানে বসাই দেবো, তাহলে হবে ভাগশেষ টু ইন্টু নেগেটিভ টু কে যদি আমি কিউব করি তাহলে নেগেটিভ এইট, প্লাস নেগেটিভ টু কে আমি যদি স্কোয়ার করি প্লাস ফোর, নেগেটিভ টু এক্স হয়ে যাবে, সরি টু বি, এক্স জায়গায় মাইনাস টু বসলে মাইনাস টু বি প্লাস আঠারো। এই যে এটা হচ্ছে ভাগশেষ, এটা কি ভাগশেষ। এখন যেহেতু উৎপাদক বলাই আছে যে এক্স প্লাস টু এই বহুপদীর এটা উৎপাদক, তুমি বি এর মান বের করো। তো যেহেতু উৎপাদক তাহলে ইকুয়াল টু জিরো, যেহেতু প্রশ্নে বলাই আছে এটা উৎপাদক, তাহলে ভাগশেষ কত হবে? জিরো হবে। এবার এটা সলভ করো, মাইনাস আট দুগুণে ষোলো প্লাস ফোর মাইনাস টু বি প্লাস আঠারো ইকুয়াল টু জিরো। তো দেখো কত আসে, আঠারো আর চারে বাইশ, বাইশ থেকে ষোলো গেলে কত? ছয়, ছয় টু বি ওই পাশে গেল, টু বি ইকুয়াল টু সিক্স, তাহলে বি ইকুয়াল টু থ্রি। এইগুলা খুবই সহজ সহজ এমসিকিউ, এগুলো অবশ্যই পরীক্ষায় খুবই কম সময়ে পারতে হবে। শুধু পারলেই হবে না, কম সময়ে পারতে হবে। ভাইয়া ব্রেক দেন, আরে ক্লাসই তো শেষ। বললাম না যে আজকে 1.5 ঘন্টা পড়াবো মাত্র, খালি ব্রেক চাই। এই যে দেখো তোমাকে বলছে এই যে একটা বহুপদী রাশি, এই বহুপদী রাশির নিচের কোনটা উৎপাদক? এই দেখো এটা অপশন টেস্ট করে ফেলবো। দেখো এটা উল্টা প্রশ্ন, দেখো উল্টা প্রশ্ন। তোমাকে বলছে এটা একটা বহুপদী রাশি হইলে নিচের কোনটা এই বহুপদীর উৎপাদক? মনে মনে চিন্তা করো। উৎপাদক টেস্ট করবো কেমন? এটাকে জিরো ধরবো, তাহলে ওয়াই মাইনাস থ্রি সমান জিরো হলে ওয়াই এর মান থ্রি, এখানে ওয়াই মাইনাস ওয়ান সমান জিরো হলে ওয়াই এর মান ওয়ান, এখানে ওয়াই সমান মাইনাস টু, ওয়াই সমান মাইনাস থ্রি। এবার অপশন টেস্ট করো, এই অপশন টেস্ট করে বলো কোনটার জন্য জিরো হয়। থ্রি এর জন্য জিরো হয়, থ্রি কিউব মানে 27 প্লাস থ্রি স্কোয়ার মানে কত? 9, 9 দুগুণে 18, 27 আর 18 কত? 45 মাইনাস
3 5 15 মাইনাস 6 না, শূন্য হয় না, শূন্য হয় না, এটা হবে না। 3 এর জন্য শূন্য হয় না, 1 এর জন্য শূন্য হয়, দেখো 1 এর জন্য, 1 এর জন্য এটা 1 প্লাস 2 মাইনাস 5 মাইনাস 6 শূন্য হয়। 1 এর জন্য শূন্য হয় না, 1 এর জন্য শূন্য হয় না, খেয়াল করে দেখো। এই যে 1 এর জন্য কিন্তু শূন্য হয়নি, এই হইছে, হয় নাই তো। অনেকে বলতেছে 1 এর জন্য শূন্য হইছে, হয় নাই তো। একেবারে মাইনাস 2 বসাও, মাইনাস 3 বসাও, মাইনাস 2 এর জন্য শূন্য হবে, দেখো মাইনাস 2 মনে মনে চিন্তা করে বলো, মাইনাস 2 যদি বসাই, মাইনাস 2 বসালে মাইনাস 8, এটা প্লাস হয়ে যাবে, এটা হচ্ছে প্লাস 2 গুণে 4, এটা হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস 10, তাহলে মাইনাস 8 মাইনাস 8 মাইনাস, হ্যাঁ এটা মিলতে পারে, মানে 6 যে মিলে যাবে, মিলে যাবে মনে হচ্ছে। মাইনাস 2, দাঁড়াও দাঁড়াও দেখি, মাইনাস 2 বসালে মাইনাস 2 কি মানে মাইনাস 8, মাইনাস 2 কে স্কয়ার করলে কত 4, 4 দুগুণে, না মিলবে না তো, এটা 8 হয়ে যাবে, না না মিলবে না, সরি সরি সরি, এটা মিলবে না তো। মাইনাস 2 বসালে মাইনাস মাইনাসে প্লাস 5 দুগুণে 10 মাইনাস 6, মিলবে না, এটা মিলবে না। তাইলে মাইনাস 3 বাকি রইলো একটা, মাইনাস 3, তাহলে মাইনাস 3 বসালে মাইনাস 3 কিউব, 3 3 কে 9, 3 9 27, মাইনাস 6 কে 9 9 দুগুণে 18, মাইনাস 3 3 পাশে প্লাস 15 মাইনাস 6, দেখো 18 আর 15 কত 33, মাইনাস 27 মাইনাস 6 মাইনাস 33, এই যে কাটাকাটি গিয়ে 0। তো অপশন টেস্ট করে ফেলতে হবে, অপশন টেস্ট করে ফেলতে হবে, তাহলে সঠিক উত্তর ডি। এরকম কিন্তু অপশন টেস্টের ম্যাথ দিতে পারে, তুমি জাস্ট কি করবা, এই যে y এর y প্লাস 3 কে মনে মনে 0 দিলো, y বলে মাইনাস 3, তাহলে এখানে তুমি কি বসাবা, p অফ মাইনাস 3, এটা লিখে দিলাম। p অফ মাইনাস 3 সমান কত আসে, শূন্য আসে, তাহলে p অফ মাইনাস 3 সমান যেহেতু শূন্য আসে, তাইলে y প্লাস 3 কি হবে, এর একটা উৎপাদক। আচ্ছা এবার একটা জিনিস বলো, একটা জিনিস একটু ঠান্ডা মাথায় বলো, এইখানে যে আমরা একটা জিনিস পড়লাম, কি পড়লাম, f অফ a সমান যদি 0 হয়, তাহলে x মাইনাস a হচ্ছে উৎপাদক, তাই না? একটু বলো, এটা দিয়ে এমসিকিউ আসবে। ধরো f অফ x একটা বহুপদী, f অফ a সমান যদি 0 হয়, তাহলে x মাইনাস a এটা হচ্ছে f অফ x এর একটা উৎপাদক, x মাইনাস a এটা হবে f অফ x এর উৎপাদক, f অফ x এর উৎপাদক, কথা সত্য। আচ্ছা যদি এইরকম হয় ছোট্ট বন্ধুরা, যে f অফ মাইনাস 2 ইকুয়াল টু 0, তাইলে বলো তো উৎপাদকটা কি হবে, বলো এটা কি হবে, দূর কাজ করে না কেন। হ্যাঁ দেখো এখানে f অফ a হইলে এটা হয় x মাইনাস a, এখানে যদি f অফ মাইনাস 2 হয়, তাহলে মাইনাসে প্লাস 2, x প্লাস 2 হবে f অফ x এর উৎপাদক, কে কে বুঝছো ভাইয়া? মনে করে দেখো x প্লাস 2 কে তুমি মনে মনে 0 ধরো, তাহলে তো x এর ভ্যালু মাইনাস 2 আসে, এই যে সরি x এর ভ্যালু মাইনাস 2 আসে, কথা বুঝতেছো? x প্লাস 2 কে মনে মনে 0 ধরলে x এর ভ্যালু মাইনাস 2 আসে, এই যে f অফ মাইনাস 2 সমান 0, তাহলে এখানে যদি 2 থাকে তাহলে x মাইনাস 2 হবে একটা উৎপাদক, এখানে যদি মাইনাস 2 থাকে তাহলে f অফ x এর একটা উৎপাদক হবে মাইনাসে প্লাস 2, x প্লাস 2। আশা করি বুঝাইতে পারছি, আশা করি বুঝাইতে পেরেছি। এবার উৎপাদকের বিশ্লেষণ, আজকে ক্লাসে আমরা জাস্ট উৎপাদকের বিশ্লেষণ শুরু করব, এরপর আগামী ক্লাসে আমরা মেইনলি উৎপাদকের বিশ্লেষণ, চক্রক্রমিক রাশির উৎপাদকের বিশ্লেষণ এবং আংশিক ভগ্নাংশ, এই দুটো পড়ব। আজকে ক্লাসে আমরা জাস্ট এলিমেন্টারি জিনিসগুলো পড়লাম, একদম সহজ জিনিসগুলো, এবং এই উৎপাদকের বিশ্লেষণটা কেমনে করতে হবে এটা শুরু করব। তারপর আগামী ক্লাসে আমরা মেইন পড়াগুলো পড়ব। আচ্ছা তো উৎপাদকের বিশ্লেষণ কেমনে করব, প্রথমে একটা জিনিস খুঁজে বের করতে হবে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের বইয়ে যে ম্যাথগুলো আছে একটু দেখো, ওই যে ভাগশেষ 0 হয়, ভাগশেষ 0 হলে তো একটা উৎপাদক, এই যে একটু আগে বললাম না। তো ধরো তোমরা 0 তো লাগবে না, মানে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3, ম্যাক্সিমাম ক্ষেত্রে প্লাস মাইনাস 1 দিয়ে কাজ হয়ে যায়, বা ম্যাক্সিমাম 2 পর্যন্ত যাওয়া লাগে। তুমি আগে দেখো প্লাস মাইনাস 1 চিন্তা করো, এই দুটার মধ্যে কোনটা উৎপাদক একটু খুঁজে বের করবা। আগে একটু আমাকে বলো, ওয়েট, ধরো x ইকুয়াল টু 1 বসাও আগে, এখানে x জায়গায় 1 বসে বলো তো এটা 0 হবে কিনা, একটু মনে মনে আগে কি করি দেখো, ওয়েট, একটা উৎপাদক আগে খুঁজে বের করতে হবে, প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 এর মধ্যেই একটা হয়ে যাবে, তুমি আগে একটু বোঝো। ধরো প্লাস মাইনাস 1 এর মধ্যে আগে আমি প্লাস 1 নিব মাইনাস 1 নিব, ওয়েট, প্লাস 1 নিব এবার মাইনাস 1 নিব। আচ্ছা আমাকে একটা জিনিস বলো তো, সবগুলা সংখ্যা যোগ আকারে, মানে সবগুলা রাশি যোগ আকারে আছে ভাই, তুমি যদি এখানে পজিটিভ সংখ্যা বসাও, সবগুলা পজিটিভ সংখ্যা যোগ করলে কি জীবনেও 0 হবে, বলো? আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, আমরা শুরুতে একটা উৎপাদক খুঁজে বের করব। সবগুলা যেহেতু পজিটিভ, ভাই পজিটিভ দিলে তো জীবনেও 0 হবে না, সবগুলা পজিটিভ সংখ্যা যোগ করলে জীবনেও 0 হবে না, তাহলে আমরা x এর ভ্যালু মাইনাস 1 নিব, তাহলে প্লাসগুলো নিয়ে কোনো লাভ নাই। এখানে দেখো এই প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাসগুলো নিয়ে কোনো লাভ নাই, নেগেটিভ নিতে হবে। এবার দেখো x জায়গায় মাইনাস 1 নাও, x ইকুয়াল টু মাইনাস 1 বসাও তো, মাইনাস 1 প্লাস 2 1 2 মাইনাস 2 প্লাস 1, এই 0 হয় বলো মনে মনে? এই জিনিসটা কিন্তু মনে মনে করতে হবে, x এর ভ্যালু 1 মাইনাস 1 2 মাইনাস 2 3 মাইনাস 3 এর মধ্যে
পরীক্ষায় দেখবা যেগুলো আসে 1 - 1 বা 2 - 2 এর মধ্যে একটা মিলে গেছে, এটা মনে মনে খুঁজে বের করতে হবে। তার মানে x এর ভ্যালু -1 বসালে 0 হয়, তাহলে আমাকে বলো x এর ভ্যালু -1 বসালে যদি 0 হয় তাহলে উৎপাদকটা কি হবে? উৎপাদকটা কি হবে, x + 1 নাকি x - 1? বলো। দেখো এখানে f অফ -1 চিন্তা করো, এটা হচ্ছে 0, তাহলে উৎপাদক হবে x - -1 এটা হবে উৎপাদক। কে কে বুঝছো? কে কে বুঝছো? উৎপাদক x এর ভ্যালু যদি -1 বসাইলে এটা 0 হয়, তাহলে উৎপাদক হবে x + 1। কেন? কারণ মনে মনে চিন্তা করো যে x + 1 = 0 হইলেই তো x এর ভ্যালু -1 হয়, তাহলে এইটার একটা উৎপাদক পেয়ে গেছি x + 1। এক লাইন স্পেস দিব, একটা গ্যাপ রাখবো, গ্যাপ রেখে x + 1 লিখবো। বলে একটু মনে মনে কে কে বুঝছো? আমি আবার বলতেছি +-1 অথবা +-2 এই দুটার মধ্যে একটা মিলে যাবে। তুমি দেখবা কোনটা বসাইলে 0 হয়। আমি প্রথমে +1 বসাইছি, +1 বসাইলে 0 হয় না, -1 বসাইছি 0 হয়ে গেছে। যদি না হইতো তাহলে আবার 2 বসাইতাম, -2 বসাইতাম, তো -1 বসাইলে 0 হয়ে গেছে। তাহলে -1 বসাইলে যেহেতু 0 হয়েছে তাহলে x -1 একটা উৎপাদক। এটা কে কে বুঝছো? এখানে -1 বসাইলে যদি 0 হয় তাহলে উৎপাদক হবে +1, কারণ মনে রাখবা ওই যে ভাগশেষ উপপাদ্য, x + 1 কে 0 ধরতাম, সেখান থেকে x এর ভ্যালু আসতো -1, তাহলে এই যে -1। বুঝছো? ঠিক আছে, এবার কি করবো? এবার সুরি বুদ্ধি কি দেখো, উৎপাদকের বিশ্লেষণ মানে কি দুইটা বা তিনটা উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করা, তাই তো? তো এখন আগে x + 1 লিখে ফেলবো, এইবার মাঝখানে লিখবো, তো মিনিমাম 2 বার লিখে ফেলবা। মিনিমাম x + 1 মিনিমাম 2 বার লিখতে হবে, মিনিমাম 2 বার লেখা শুরু করবা, 2 বার বা 3 বার। এবার দেখো কি করবো, ওয়েট, আমাকে বলো, লিখছি x, বানাইতে হবে x3। বলো তো x কে কত দিয়ে গুণ করলে x3 হয়? ভাইয়া এই উৎপাদকের বিশ্লেষণের ম্যাথগুলো আমরা মাঝখানে একটা লাইন স্কিপ করব, স্কিপ করে যে উৎপাদকটা বাইর করছি মনে মনে টেস্ট করে সেটা 2 বার, মিনিমাম 2 বার লিখে ফেলবো, লিখে মাঝখানে লাইনটা ব্যাক ক্যালকুলেশন করবো। কেমনে? আছে x, দরকার হচ্ছে x3, x² দিয়ে গুণ করতে হবে, কারণ x² দিয়ে গুণ করলে কি আসে? x3 আসে। তো এখন এই যে x² দিয়ে গুণ করছি, x কে x² দিয়ে গুণ করলে হয় x3, আর 1 কে গুণ করলে হয় x², লিখে ফেলবো। এইবার আমাকে বলো, এই দেখো এটাকে গুণ করা শেষ, এই যে এটাকে একবার গুণ করা শেষ। এখন আমাকে বলো, প্রশ্নে ছিল 2টা x², লিখছি একটা x², কেন? কারণ 1 কে x² দিয়ে গুণ করলে একটা x² হয়, তো সমতা রাখতে হবে। এবার সমতা ঠিক করতে হবে, সমতা ঠিক করার জন্য দেখো ছিল 2টা x², লিখছি একটা, আর একটা x² যোগ আকারে লিখতে হবে। এইবার এখানে আসো, এটার কাজ শেষ, তো এতটুকুর কাজ কিন্তু এখানে শেষ। এবার আমাকে বলো, এখানে আছে x², এখানে আছে x, x কে কত দিয়ে গুণ করলে x² হবে? অবশ্যই +x দিয়ে। দেখো x কে +x দিয়ে গুণ করলে +x² হবে, মিলাই ফেললাম। এবার এই +x দিয়ে তো 1 কেও গুণ করতে হবে, +x। ভালো মতো দেখো ছোট্ট বন্ধুরা, এই x কে x দিয়ে গুণ করলে x² মিলবে, তো সামনে যখন আমি x দিচ্ছি তখন এটা তো এই 1 এর সাথেও গুণ হয়ে যাচ্ছে, 1 × x মানে x, লিখে ফেললাম। এবার দেখো ছিল 2x, লিখছি একটা x, তাহলে সমতা ঠিক করার জন্য আরেকটা x লিখতে হবে, সাথে আছে +1। এবার দেখো এই যে এটুক কভার হয়ে গেছে এখানে, তারপর দেখো এটুক কভার হয়ে গেছে এখানে, বাকি রইলো কারা? বাকি রইলো এরা। তো এদের মধ্যে থেকে আবার কি কমন যায় বলো? এদের মধ্যে থেকে আবার +1 কমন যায়, +1 কমন গেলে আবার x + 1, এই যে ম্যাথ শেষ। দেখছো এখানে আসলে x + 1 এই যে উৎপাদক, এটা কয়বার আসবে? 3 বার, 3 বার আসবে। তুমি প্রথমে 2 বার লিখে ফেলবা, মিনিমাম 2 বার লিখে ফেলবা, পরে আরেকবার অটোমেটিক আসবে যে এখান থেকে একবার x + 1 কমন আসছে, এখান থেকে x + 1 কমন, আর এখান থেকে +1 কমন গেলে আরেকটা x + 1, শেষ। এবার উৎপাদকের বিশ্লেষণ করা মানে কি? যতগুলো উৎপাদক আছে সেগুলোকে গুণ আকারে লেখা, আর কিছু তো না। তাহলে কমন নিয়ে নাও, এই যে এখানে একবার x + 1, এখানে একবার x + 1, এখানে একবার x + 1, তো তিনটা জায়গায় x + 1 আছে, x + 1 কমন নিও, ম্যাথ শেষ। x + 1 কমন নিলে এখানে x², এখানে x, এখানে 1, শেষ, উত্তর শেষ। এটা তো মিডল ফ্যাক্টর হয় না, এটার মিডল ফ্যাক্টর হয় বলো তো? এটাকে কি আবার মিডল ফ্যাক্টর করা যায়? যায় না, এটা এখানে রেখে দিলে হবে। যদি যাইতো, এটা তো 1 1 1, এটা মিডল ফ্যাক্টর হবে না। যদি মিডল ফ্যাক্টর করা যাইতো তাহলে আবার করতাম, যাবে না, শেষ। বলো তো এই জিনিসটা কে কে বুঝছো? এই যে প্রথমটা বাইর করা মনে মনে, ভাইয়া x এর জায়গায় তুমি +1 অথবা -1, +2 -2, +3 -3 যে কোনো একটা বসাবা, বসে দেখবা কোনটার জন্য 0 হয়। সবগুলো যেহেতু যোগ আকারে আছে তাহলে প্লাস নিলে জীবনেও 0 হবে না, কারণ সবগুলো যদি প্লাস হয় জীবনেও যোগ করলে 0 হবে না, এই জন্য মাইনাসগুলো নিবা, -1 -2 অথবা -3। এখানে x এর ভ্যালু -1 বসাইলে কি হইছে? 0 হইছে, তাহলে x + 1 হচ্ছে একটা উৎপাদক। এটা মনে মনে বের করতে পারবা কে কে? একটু বলো তো এই জিনিসটা মনে মনে পারবা কিনা? আরেকটা আমি দেখাচ্ছি, খুব ইজি, যারা বোঝো নাই আরেকটা দেখাচ্ছি, খুব ইজি। দেখো এই যে উৎপাদকের বিশ্লেষণ, যারা বোঝো নাই দেখো, তোমরা 6 7 থেকে উৎপাদকের বিশ্লেষণ পড়তেছো, এখানে প্রথম কাজটা হচ্ছে তুমি মনে মনে x এর জায়গায় +-1 +-2 +-3, ভাই এর বাইরে লাগবে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা +-1 এর মধ্যেই মিলে গেছে। মনে মনে একটা বসায় দেখো কোনটা জন্য 0 হয়। আগে আমাকে বলো, সবগুলো যেহেতু প্লাস আছে তাহলে পজিটিভ নিয়ে লাভ আছে? বলো, এই x এর ভ্যালু পজিটিভ বসাইলে জীবনেও 0 হবে? হবে না, তাহলে নেগেটিভ গুলো নেও।
হয় -1 অথবা -2 অথবা -3 বসাও। -1 বসাও শুরুতে, মনে মনে x এর ভ্যালু -1 বসাও। বসে বলো কত হয়। -1 কে পাওয়ার 4 করলে প্লাস হয়ে যাবে, পাওয়ার 3 করলে তো মাইনাসই থাকবে, -7। এটা স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, তাহলে 17। পাওয়ার যেহেতু শুধু x -17 প্লাস 6, তাহলে 17 17 কাটা 6 এর সাথে এই যে শূন্য হয়ে গেছে, দেখছো? তাহলে যেহেতু x এর ভ্যালু -1 বসালে শূন্য হয়েছে, তাহলে অবশ্যই x + 1 একটা উৎপাদক হবে। এটা মনে মনে x + 1 এটা কি হবে? একটা উৎপাদক। এটা মনে মনে বাইর করতে পারবা না রে ভাই? বলো। ম্যাক্সিমাম ক্ষেত্রে -1 বা +1 এই দুটোর মধ্যে একটা নিলেই হয়ে যায়। যদি না হয় তাহলে +2 বা -2 নিবা, +3 -3। x এর ভ্যালু -1 বসালে যেহেতু 0 হয়েছে, তাহলে x + 1 হবে উৎপাদক, কারণ x + 1 কে মনে মনে 0 ধরলে x এর ভ্যালু -1 আসে। বুঝছো কথা? কথা বুঝছো? কে কে বুঝছো বলো? ওকে ফাইন, তাহলে এবার বুঝে দিলাম। এবার সেই চুরি বুদ্ধি, চুরি বুদ্ধি মানে একটা লাইন স্কিপ, উল্টা বুদ্ধি, উল্টা কাজ। ওয়েট, আমি এখান থেকে লিখে দাও। ধরো x + 1 মিনিমাম দুইবার বা 3বার লিখে ফেলো। ধরো 3বার লিখে রাখি। মিনিমাম প্রথম উৎপাদক যেটা আসছে 3বার লিখো, 3বার লাগবে। হ্যাঁ, এবার চুরি বুদ্ধি, এই বুদ্ধিটার নাম চুরি বুদ্ধি, কারণ কি উল্টা যাবো। এইবার আমাকে বলো তোমরা যারা আগেরটা বোঝো নাই, ধীরে সুস্থে এতটুকু তো বুঝছো। আচ্ছা আমাকে একটু সবাই বলো তো, এইটা তো বুঝছো কেমনে x + 1 আসছে, এই x + 1টা কেমনে আসছে এটা বলো। বুঝছো? এটা বুঝছো। এখন দেখো, একটা লাইন স্কিপ দিবা, স্কিপ দিয়া পরের লাইনে এই উৎপাদকটা 2বার বা 3বার, মিনিমাম 3বার লাগবে, লিখে ফেলো 3বার। এরপরে খালি মিলাবা। কেমনে মিলাবা? দেখো এখানে আছে x, বানাইতে হবে x⁴। তো তুমিই বলো x কে কত দিয়ে গুণ করলে x⁴ হবে? উত্তর হচ্ছে x³ তো গুণ করে দাও, x³ × x, x⁴ প্লাস। এখন এই x³ দিয়ে তো 1 কেও গুণ করে নিতে হবে, তাই না? শুধু x কে তো গুণ করলে হবে না, 1 কেও গুণ করতে হবে, x³ শেষ। দেখো এতটুকুর কাজ শেষ। এই যে এটুক এবং এটুক, এটা কাজ কিন্তু শেষ, তাই না? কিন্তু একটু ঝামেলা হয়েছে। কি ঝামেলা? ভাই প্রশ্নে x³ আছে 7টা, এখানে তো আসছে একটা, তো সমতা করার জন্য আরো কয়টা আনতে হবে? আরো 6টা আনতে হবে। বুঝো নাই? এই দেখো 6টা আর একটা গুণ করলে কত হয়? যোগ করলে কত হবে? 7টা। এইবার দেখো এই যে 6x³ এখানে আছে তো শুধু x, বলো x কে কত দিয়ে গুণ করলে 6x³ হবে? সামনে আছে প্লাস, সামনে যেহেতু প্লাস আছে এখানেও প্লাস দিব। বলো x কে কত দিয়ে গুণ করলে 6x³ হবে? 6x² দিয়ে। এটা তো মনে মনে বোঝা উচিত রে ভাই, এতটুকু জিনিস মনে মনে বোঝা উচিত। এই চুরি বুদ্ধি খুব ইজি। x কে 6x² দিয়ে গুণ করলে 6x³ হয়। এখন তুমি যে এই 6x³ মিলানোর জন্য 6x² দিয়ে গুণ করছো x কে, তো এই 6x² দিয়ে তো এই 1 কেও গুণ করতে হবে, তাই না? এবার দেখো এই 6x² দিয়ে 1 কে গুণ করলে হবে 6x²। এবার তুমি দেখো এই পর্যন্ত মিলে গেছে। এই দেখো 6 আর 1 7, এবং এটুকের কাজও শেষ, এটুকের কাজও কি শেষ। এবার বলো প্রশ্নে ছিল 17টা x², আমি লিখছি মাত্র 6টা x²। তো সমতা ঠিক রাখার জন্য কি করতে হবে? আরো 11টা x² লিখতে হবে, তাই না ছোট্ট বন্ধুরা? কারণ আমার তো সমতা ঠিক রাখতে হবে। ছিল 17টা x², লিখছি 6টা, আরো 11টা যোগ করলাম, 11 আর 6 17। এইবার আমাকে বলো এখানে আছে +11x², আমার এখানে আছে শুধু x, কত দিয়ে গুণ করতে হবে বলো? 11x দিয়ে। 11x দিয়ে যদি আমি x + 1 কে গুণ করি, মানে শুধু x কে আগে গুণ করি, তাহলে 11x দিয়ে x কে গুণ করলে কত হয়? 11x²। কথা বুঝছো? এই x কে 11x দিয়ে গুণ করলে 11x² হবে। এইবার এই 11x দিয়ে তো এই 1 কেও গুণ করতে হবে, সাথে আসবে +11x। এইবার আমাকে বলো প্রশ্নে ছিল 17x, আমরা লিখছি 11x, বাকি আছে কত বলো? আমি একটু বাম পাশে নিয়ে যাই এটাকে, তোমরাই বলো। সমতা তো ঠিক রাখতে হবে, সমতা ঠিক রাখতে হবে, ইমব্যালেন্স করা যাবে না। দেখো ছিল 17টা x, লিখছি 11টা x। দেখো আমার কিন্তু এই পর্যন্ত কাজ শেষ, এই যে সবুজ, এই যে সবুজ, এই পর্যন্ত কিন্তু আমার কাজ খতম। এখন খালি সমতা করব। দেখো ছিল 17টা x, লিখছি 11টা, বাকি আছে আরো 6টা x +6। এবার বলে এখান থেকে কত কমন যায়? 6 কমন যায়। 6 কমন গেলে এই আবার x + 1, এই একটা উৎপাদক ঘুরে ফিরে বারবার আসবে। দেখো এখানে কয়বার আসছে? 1 বার, 2 বার, 3 বার, 4 বার। তুমি প্রথমে 3 বার লিখে ফেলবা, এরপর যদি আরো বেশি আসে সেটা তোমার টেনশন করা লাগবে না, অটোমেটিক আসবে। দেখো এই যে দেখো এখান থেকে 6 কমন গেলে অটোমেটিক কিন্তু x + 1 আসছে। এইবার তুমি কমন নাও, এইবার তুমি কমন নাও, x + 1 কমন, x + 1 কমন, কমন নিলে কি থাকে? x³ +6x² +11x +6। এইবার এতক্ষণ যেই কাজটা করেছি এখানে সেম কাজ করতে হবে আবার এখানে। এই ম্যাথটা একটু বড়, কে কে বুঝছো? এবার এটা যদি হাউস ওয়াইফ দিই, কে কে পারবা? একটু একটু বলো তো, একটু ওয়েট, আমার কথা শোনো। এই যে এখান থেকে এই পর্যন্ত যেই কাজ করছি, এখন সেম কাজ আবার এখানে করতে হবে। সামনে এটা যেমনে সেমনে থাকবে। দেখো সামনে x + 1 যেমনে আছে এমনে থাকবে,
এইখানে আবার আবার বসাও, মনে মনে বসাও, সবগুলা কি আছে প্লাস, তাহলে প্লাস নিয়ে তো লাভ নাই, মাইনাস ওয়ান বসাও, এক্স জায়গায় বসাও মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান বসাও, এটা মাইনাস ওয়ান, এটা প্লাস সিক্স, এটা মাইনাস 11, এটা প্লাস সিক্স, 6 6 11, সরি হ্যাঁ 6 6 12 আর মাইনাস 11, মানে এটা জিরো। দেখো আবার, তাহলে আবার সেম জিনিস, তুমি এখানে এক্স এর জায়গায় মাইনাস ওয়ান বসাও, মাইনাস ওয়ান বসাইলে জিরো হয়, তাইলে অবশ্যই একটা উৎপাদক এক্স প্লাস ওয়ান, মাইনাস ওয়ান বসাইলে দেখছো ম্যাক্সিমাম ম্যাথ আইদার প্লাস ওয়ান মাইনাস ওয়ান অথবা প্লাস টু মাইনাস টুর মধ্যেই খতম হয়ে যাবে। তো এক্স প্লাস ওয়ান একটা উৎপাদক হবে, এটা করে দেই, এটাকে তোমরা নিজেরা পারবা আসলে, দাঁড়াও এটা পুরোটাই করে দেই, যারা নতুন আসো আজকে এই অধ্যায় প্রথম করতেছো তারা হয়তো পারবে না, এই ম্যাথটা পুরোটা করে দিই। দেখো খুবই সহজ ছোট্ট বন্ধুরা, একদম বাচ্চাদের ম্যাথ। হ্যাঁ মাঝখানে একটা লাইন গ্যাপ দিব, ওয়েট, মাঝখানে একটা লাইন কি দিব, গ্যাপ দিব, গ্যাপ দিয়ে এখানে লিখবো এক্স প্লাস ওয়ান, মিনিমাম 3 বার লিখে রাখো, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান, সেকেন্ড ব্র্যাকেট পরে ক্লোজ করতেছি। এই বুঝছো এখানে এক্স প্লাস ওয়ান কেমনে আসছে, এক্স প্লাস ওয়ান কেমনে আসছে, তুমি এখানে এক্স এর জায়গায় মাইনাস ওয়ান বসাও, প্লাস ওয়ান বসালে জিরো হবে না, যেহেতু সবগুলো যোগ আকারে আছে, প্লাস বসালে জীবনেও জিরো হবে না, মাইনাস ওয়ান বসাও এক্স এর জায়গায়, দেখবা জিরো হয়ে গেছে। তো এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান একটা উৎপাদক। এইবার এটা এটা তো সেম, এটা কবে, আচ্ছা লিখি আবার নতুন করে লিখি, এটা সামনে 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 থাকবে। এবার দেখো আছে এক্স, বানাইতে হবে এক্স কিউব, তাহলে এক্স স্কোয়ার দিয়ে গুণ, তাহলে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স কিউব, প্লাস এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে একটা এক্স স্কোয়ার, ছিল 6টা এক্স স্কোয়ার, লিখে বলছে একটা, বাকি আছে আরো 5টা এক্স স্কোয়ার। এবার এখানে আছে 5 এক্স স্কোয়ার, দেখো এই পর্যন্ত কিন্তু কাজ শেষ, এই পর্যন্ত কাজ শেষ, এই যে এটা দিয়ে কাজ শেষ, এই পর্যন্ত শেষ। আছে এক্স, বানাইতে হবে 5 এক্স স্কোয়ার, তাহলে গুণ করতে হবে কত, প্লাস 5 এক্স দিয়ে, 5 এক্স স্কোয়ার 1 দিয়ে গুণ করলে প্লাস 5 এক্স, দেখো এই পর্যন্ত কিন্তু কাজ শেষ, এই পর্যন্ত কাজ কিন্তু শেষ, ঠিক আছে। আচ্ছা ফাইন, বুঝতে পারলাম। এরপরে দেখো এখানে ছিল 11টা এক্স, লিখছি 5 এক্স, বাকি আছে আরো 6টা এক্স, এবং এখানে আছে আরো প্লাস 6, তাহলে এই 6 এক্স থেকে প্লাস 6 কমন নাও, 6 এক্স প্লাস 6 থেকে 6 কমন নিলেই এক্স প্লাস ওয়ান, কাজ শেষ। বুঝতে পারছো, এই যে এই সবুজ থেকে আসছে এই সবুজ, কত সুন্দর সুন্দর ম্যাথ, এক্স প্লাস ওয়ান এটা সামনে থাকলো, আর এখানে কি হবে, এখানে হবে একটা এক্স প্লাস ওয়ান কমন যাবে, এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস 5 এক্স প্লাস 6, এবার এটাকে মিডল ফ্যাক্টর করো, এটা তো মিডল ফ্যাক্টর ডিরেক্ট করে ফেলা যায়। এই এটা বলো তো কে কে পারবা, এক্স স্কোয়ার প্লাস 5 এক্স প্লাস 6, বলো এক্স স্কোয়ার প্লাস 5 এক্স প্লাস 6, 3 দুগুণে 6, ভেরি গুড, 3 দুগুণে 6, এটা তো সবাই পারছো, 3 দুগুণে 6, এক্স প্লাস 2 এক্স প্লাস 3, এক্স প্লাস 2 এক্স প্লাস 3, তাহলে উত্তর কি হবে, গুণ করে দাও, উত্তর হবে এক্স প্লাস 1 এক্স প্লাস 1 এক্স প্লাস 1, মানে পুরোটা তো গুণ আকারে আছে, পুরোটাই তো গুণ আকারে আছে, তো পুরোটাই যেহেতু গুণ আকারে আছে, এখানে তো আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লাভ নাই, তাও লিখে রাখো, অসুবিধা নেই, থাকুক। এক্স প্লাস 1 কি হলো, এক্স প্লাস 1 হোল স্কয়ার, এক্স প্লাস 1 হোল স্কয়ার, তারপরে এক্স প্লাস 2 এক্স প্লাস 3, এক্স প্লাস 2 এক্স প্লাস 3, শেষ। কে কে বুঝছো এই ম্যাথটা, বলো এই চমৎকার সুন্দর ম্যাথটা কে কে বুঝতে পেরেছো ছোট্ট বন্ধুরা, বলো এই সবাই বুঝছো, সবাই বুঝছো এটা, ভেরি গুড। তাহলে আমাকে তোমরা বলো তো এই ম্যাথটা যদি এখন হাউস ওয়াইফ দিই কে কে পারবা, এই ম্যাথটা হাউস ওয়াইফ দিলে কে কে পারবা বলো, উত্তর লিখে দিব নে, ক্লাস শেষ হওয়ার পরে উত্তর লিখে দিব নে, ঠিক আছে। আজকে ক্লাসের লাস্ট ম্যাথে চলে আসছি, আমরা এখন আজকে ক্লাসের একদম লাস্ট ম্যাথে চলে আসছি, এইটার মাধ্যমে আমরা আজকের প্রথম ক্লাসটা শেষ করে দিব। প্রথম ক্লাসটা খুবই ছোট একটা ক্লাস নিচ্ছি, পরের ক্লাসে আমরা মেইন জিনিসপত্র পড়বো, চক্রক্রমিক রাশির উৎপাদক বিশ্লেষণ এবং আংশিক ভগ্নাংশ, ঠিক আছে। এটা কি করবো, আগে একটু গুণ করে দাও, উৎপাদক বিশ্লেষণ আগে গুণ করে দাও, এক্স ওয়াই স্কয়ার এক্স জেড স্কয়ার, এরকম দেখলেই তো আমাদের হাত নিষ্পিস করে আগে গুণটা করে নেই, পরে যা করার করবো, হ্যাঁ যা করার পরে হবে, আগে গুণ করে নেই। উৎপাদকে বিশ্লেষণ করা খুবই সিম্পল কাজ। এইবার তোমরা একটা জিনিস দেখো তো ছোট্ট বন্ধুরা, কি করা যায়, কি করা যায়, এক্স ওয়াই স্কয়ার, এই যে এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই, একটু দেখো তো, এই যে এক্স ওয়াই, এটাকে তোরা সাদা করে দিলাম, এই যে এক্স ওয়াই, কি হইলো, স্মার্ট বোর্ড কি হ্যাং হয়ে যাচ্ছে নাকি, হ্যাঁ দেখো এই যে এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই, দুটার মধ্যে থেকে কমন নেওয়া যায় এক্স ওয়াই, তাই না। আবার একটু দেখো তো কি কি কমন নেওয়া যায়, এক্স জেড স্কয়ার জেড এক্স স্কয়ার, এই দুইটাকে ধরো আমরা হলুদ করে দিলাম, এই দুইটা থেকেও কমন নেওয়া যায় জেড এবং এক্স, জেড এবং এক্স। আবার ধরো সবুজ কালার করে দিলাম কাকে, ধরো যে ওয়াই জেড ওয়াই জেড ওয়াই জেড, এই
আর আমি তোমাকে দেখাচ্ছি, তোমার কালার করতে হবে না যে কাট কোত্থেকে কোথায় কমন নিব। তুমি দেখো, তোমার কালার করতে হবে না খাতায়, তুমি খালি দেখো যে আমরা এখান থেকে কমন নিব। ওয়েট, একটা জিনিস দেখো, একটু ওয়েট। এই দুটো থেকে XY কমন যায়, এই দুটো থেকে XZ কমন যায়, এই দুটো থেকে YZ কমন যায়। এখন উৎপাদকে বিশ্লেষণ মানে তো সবগুলো গুণ আকারে আনতে হবে, ভালো মতো বোঝো। উৎপাদকে বিশ্লেষণ মানে এই দেখো সবগুলো এরকম গুণ আকারে আনতে হবে, সবগুলো থেকে কমন যাইতে হবে। ধরো এই যে এখান থেকেও কমন যায়, এখান থেকেও কমন যায়, এখান থেকেও কমন যায়, বা পুরোটা গুণ আকারে আছে। না, আমাকে তোমরা বলো, একটু শোনো ছোট্ট বন্ধুরা। ধরো তুমি এই দুটো থেকে কমন নিলা, এই দুটো থেকে কমন নিলা, এই দুটো থেকেও কমন নিলা, বাট এখানে কিছু কমন নাই এবং এটা যোগ আকারে আছে, তাহলে পুরোটা থেকে কমন নেওয়া যাবে? একটু বলো তো, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। কমন নেওয়া মানে আমার উৎপাদকের বিশ্লেষণ মানে কি? সবগুলো উৎপাদক গুণ আকারে থাকতে হবে, গুণ আকারে থাকতে হবে। তো এটা যদি এখানে এভাবে যোগ আকারে থাকে, এত ঝামেলা করতেছে। এই জিনিস আমি লাল কালার করে দিই, এই ঝামেলা করতেছে। তো এই ঝামেলাটাকে কি করা যায়? তিনজনের মধ্যে বন্টন করে দিয়ে দাও। ধরো এ ঝামেলা করতেছে, একে তিনজনের মধ্যে বন্টন করে দিয়ে দাও যে না, এরা তোর এদের এই ঝামেলাটাকে তোরা নিয়ে যা। নিয়ে যাবে কেমনে? দেখো, এইট সুন্দর বুদ্ধি আছে। ধরো এই যে XY স্কয়ার আর এই যে YX স্কয়ার, এরা দুজন কি একসাথে জোড়া বাঁধবে। তাহলে বলে দিলাম কি, এই জোড়াটা একটা XYZ কে নিয়ে যাক। তিনটা XYZ আছে না? দেখো আমাদের হাতে আছে তিনটা XYZ। তাহলে এই যে সাদা সাদা জোড়া, এরা একটা XYZ কে নিয়ে গেল। এরপর আসো হলুদ জোড়া, এই যে দেখো এইভাবে করলে কি লাভটা যে হয় একটু পরে দেখতে পারবে, এমন লাভ যে হবে। হলুদ জোড়া, এই হলুদ জোড়া কি করলো? এই হলুদ জোড়া এখান থেকে একটা XYZ নিয়ে গেল। তিনজনের মধ্যে বন্টন করে দিচ্ছি যাতে কমন নেওয়া যায়। এরপরে কি আছে? সবুজ জোড়া, এই যে প্লাস YZ স্কয়ার প্লাস ZY স্কয়ার প্লাস একে একটা XYZ দিয়ে দিলাম। দেখো XYZ ছিল তিনটা, এখানে একটা দিয়ে দিছি, এখানে একটা দিয়ে দিছি, এখানে একটা দিয়ে দিছি। কথা হচ্ছে কেন কেন আপনি এইভাবে বন্টন করলেন? কমন নেওয়ার জন্য। এই জিনিসটা এখানে আলাদা করে যোগ আকারে থাকলে দুইটা থেকে কমন নিয়ে পুরোটা থেকে কমন আকারে পাবো না। তো এই তিনটা XYZ কে এটার মধ্যে একটা বন্টন করে দিলাম, এটার সাথে একটা দিয়ে দিলাম, এটার সাথে একটা। এখন কি লাভ হয়েছে দেখো, এইবার কি লাভ হয়েছে তুমি দেখে একদম আশ্চর্য হয়ে যাবা। এবার এখান থেকে XY কমন নেও, এখানে থাকবে Y, এখানে X, এখানে Z প্লাস এখান থেকে কমন নাও হলুদ কালার দিয়ে কমন নাও, এখান থেকে কমন নাও XZ, এখানে থাকবে Z, এখানে থাকবে X, এখানে থাকবে Y। ওয়াও, দেখছো কি জিনিস বাইরে হইতেছে। এখান থেকে কমন নাও Z, এখানে থাকবে এই, এখান থেকে কমন, এটা ভুল হয়েছে মনে হয়, সরি Z না তো YZ কমন নিব, সরি, ঠিক আছে YZ কমন। এখানে থাকবে Z, এখানে থাকবে Y, এখানে থাকবে দেখো YZ কমন গেলে X। এবার দেখো কি সুন্দর জিনিস হয়েছে, দেখো এটাও X প্লাস Y প্লাস Z, এটাও X প্লাস Y প্লাস Z, এটাও দেখো X প্লাস Y প্লাস Z, সেম 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 জিনিস চলে এসেছে। তো এইবার কি করব? এইবার আমরা X প্লাস Y প্লাস Z কমন নিয়ে নেব, তিনটার মধ্যেই আছে দেখো সেম জিনিস। এইবার যতগুলা রাশি আছে সবগুলোর সাথে গুণাকারে আছে, দেখো এটার সাথেও গুণাকারে আছে, এটার সাথেও গুণাকারে আছে, এটার সাথে গুণাকারে আছে। তাহলে কমন নিয়ে নেই, কমন নিয়ে নিলে এখানে থাকবে XY, সাজায় লিখি, এখানে YZ টাকে আগে লিখি, এখানে YZ, এখানে ZX সাজায় লিখলাম, XZ লিখলেও হবে, কোনো অসুবিধা নাই। আমরা চক্রক্রমিক রাশির মতো সাজায় লিখলাম যে XY YZ ZX। এইটা হচ্ছে উত্তর। কে কে বুঝছো? একটু কে কে বুঝছো আমাকে বলো। এই যে বন্টনটা করে দিচ্ছি 3XYZ, এই বন্টনটা কেন করছি? নিজের সাথে কথা বলো, পরীক্ষায় এইটা খুবই ইম্পর্টেন্ট টাইপ, মনে থাকবে কিনা। এই বন্টনটা কেন করছি? যে ঝামেলা হচ্ছিল এদের 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 মধ্যে মনোমালিন্য, এদের মধ্যে মনোমালিন্য, এদের মধ্যে মনোমালিন্য, কারণ কি লাস্টে কিছু কমন নেওয়া যাইতো না, এটার কারণে এটাকে এই তিনটা জোড়ার মধ্যে বন্টন করে দিয়ে দিছি, কাজ শেষ। এইবার এই সেম টাইপের ম্যাথটাকে আমি হাউস ওয়াইফ দিব, আচ্ছা এটাকে হাউস ওয়াইফ দিব নাকি আগামী ক্লাসে করে দিব? আচ্ছা এটা আগামী ক্লাসে করে দিব না, আপাতত এই পর্যন্তই আজকের ক্লাস। বলো আজকে ক্লাসের সবগুলো ম্যাথ বুঝতে পারছো কে কে? আজকে ক্লাসের সবগুলো ম্যাথ বুঝতে পেরেছো কে কে? একদম ইজি ম্যাথ। আজকে ক্লাসটা হলো 1 ঘন্টা 30 মিনিট, তাই না? 1 ঘন্টা 40 মিনিটের মতো হয়ে গেছে। একটু আস্তে আস্তে পড়াচ্ছি। যারা আগে থেকে এটা পড়ে ফেলছো ভাইয়ারা, আমি আবার বলে নিচ্ছি, আগে থেকে যারা পড়ে ফেলছো তোমাদের কাছে নতুন কিছুই আসবে না, কারণ এসএসসি পরীক্ষায় তোমাদের যে মেইন বই আছে, মেইন বইয়ের বাইরে কিছুই আসবে না। তো তুমি আগে পড়ে ফেলছো, এখন তুমি রিভিশনের জন্য ইউজ করো। যত বেশি ভাই এসএসসি থাকতে আমরা 4-5 বার করে রিভিশন দিতাম, 5-6 বার করে রিভিশন দিতাম, রিভিশন দিতে দিতে উত্তর সব মুখস্থ হয়ে যেত। হ্যাঁ, সৃজনশীলে উত্তর প্রশ্ন চেঞ্জ করে দেয়। আমাদের সময় তো এসএসসিতে সৃজনশীল ছিল না, হায়ার ম্যাথ, তো প্রশ্ন হুবহু কমন পড়ে যেত, একেবারে প্রশ্ন উত্তর সবই মুখস্থ হয়ে যেত, রিভিশন দিতে 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 এমন অবস্থা হয়ে যেত। তো এখন হচ্ছে তোমরা এমন ভাবে প্র্যাকটিস করো যে প্রশ্ন দেখে বুঝলো আর এই উত্তরটা তো এরকম প্রসেস, এর উত্তর এরকম, জাস্ট উত্তরটা আর কি চেঞ্জ হবে, প্রশ্ন ডাটা চেঞ্জ হলে। তো বেশি বেশি করে প্র্যাকটিস করো, রিভিশনটা, তাহলে আরো বেশি ফাস্ট হবে। তো আগামী ক্লাসটা হবে 2.5 ঘন্টার একটা ক্লাস। 2.5 ঘন্টার ক্লাসটা আগামী ক্লাসটা কবে? বুধবারে, তাই না?
তোমাদের সাথে এই সপ্তাহে আমার ক্লাস হচ্ছে সোমবার এবং বুধবার। তো নেক্সট ক্লাস হচ্ছে পরশুদিন বুধবার সন্ধ্যা 7টায়। আমরা 2.5 ঘন্টা একটা ক্লাস নিব, চক্রক্রমিক রাশি পড়বো, চক্রক্রমিক রাশির উৎপাদক বিশ্লেষণ পড়বো এবং আংশিক ভগ্নাংশ পড়বো। এই দুইটা টাইপই মেইনলি এমসি মানে সৃজনশীলে আসে। আর এমসিকিউতে তো যা যা আসে সবকিছু আমরা পড়বই। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে দেখা হবে বুধবার ঠিক সন্ধ্যা 7টায়। টাটা।